সন্ধ্যা দাঁড়িয়ে যা। একই সময় আকাশ ডান হাত উঠিয়ে তার পিছনের গার্ডদের উদ্দেশ্যে ইশারায় বোঝায় বন্দুক নামাতে। আকাশের কথা মেনে সকলে বন্দুক নামিয়ে নেয়, কিন্তু সাইফের কথা শুনে আকাশের দৃষ্টি ঘুরে যায় সাইফের দিকে। যেই ছেলের দৃষ্টি সন্ধ্যার দিকে, সন্ধ্যাও দাঁড়িয়ে গিয়ে সাইফের দিকে প্রশ্নাত্মক চোখে তাকায়। ব্যাপারটা আকাশের কাছে মোটেও ভালো লাগলো না। সন্ধ্যার কাজে যতটা না রাগ হলো তার চেয়ে কয়েকগুণ বেশি রাগ সাইফের সন্ধ্যাকে নিয়ে কনসার্ন দেখে। আকাশ ডান হাতে তার একটা গার্ডের থেকে বড়সড় বন্দুক নিয়ে চোখের পলকে সাইফের দিকে ছুঁড়ে মারে। বন্দুকটি একদম সাইফের কপাল বরাবর এসে লাগে। সাইফ কপাল চেপে ধরে বিস্ময় চোখে তাকায় আকাশের দিকে। আকাশের রাগান্বিত দৃষ্টি নিজের দিকে দেখে সাইফ ঢোক গিলল। সন্ধ্যা সাইফকে আঘাত পেতে দেখে ঢোক গিলল। পিছন থেকে কি আকাশ? সে আর দাঁড়ালো না। সামনে এক পা এগোতে আকাশ ঝড়ের বেগে এসে পিছন থেকে সন্ধ্যার লম্বা বেনি টেনে সন্ধ্যাকে নিজের দিকে ধাক্কা দেয়। ডান হাতে সৃজনকে শক্ত হাতে ধরে কেড়ে নেয় সন্ধ্যার থেকে। সন্ধ্যা চেঁচিয়ে ওঠে। আকাশ তার ডান বরাবর পিছন দিকে সৃজনকে ছুঁড়ে মারল। সৃজন ভয় পেয়ে আবারও কেঁদে দেয়, বিড়বিড় করে। বাতাস বাবু বসা। আকাশ ঘাড় বাঁকিয়ে শক্ত গলায় আওড়ায়। Take him and repeat that. আকাশের কথা মেনে একজন গার্ড কান্নারত সৃজনকে ক্যাচ ধরে নেয়। আরেকজন এগিয়ে এসে সৃজনের মাথায় পিস্তল ঠেকায়। আকাশের লাথিকে জাবির বুকে ভীষণ ব্যথা পেয়েছিল, ঠিক করে নিঃশ্বাস নিতে পারছিল না, কিন্তু সৃজনের মাথায় আবারও পিস্তল ঠেকাতে দেখে রাগে শরীর রিরি করে ওঠে। সে দ্রুত উঠে আকাশের দিকে তেড়ে যেতে নিলে সাইফ জাবিরকে টেনে ধরে। জাবির দাঁত কিরমির করে বলে, সাইফ ছাড়, ওর সাহস কি করে হয় আমাদের বাচ্চার কপালে বারবার পিস্তল ঠেকিয়ে ক্ষমতা দেখানোর? সাইফ ঢোক গিলল। কান্নারত সৃজনের দিকে চেয়ে বলে, প্লিজ জাবির, মাথা ঠান্ডা কর। লোকটাকে সুবিধা লাগছে না। আমরা এদিক ওদিক করলে যদি ও আমাদের সৃজনের কোনো ক্ষতি করে দেয়। এবার জাবির কিছুটা শান্ত হয়। ইচ্ছে করছে আকাশকে জাস্ট খুন করে ফেলতে। তার ফ্রেন্ডের ভাই বাচ্চা সবার উপর কিভাবে অত্যাচার করছে। এমপির ছেলে জাবির রক্ত গরম হয় অল্পতে। তার মাঝে ভদ্রতা সভ্যতা খুব কমই দেখা যায়, তবে কাছের মানুষদের ব্যাপারে প্রচুর পজিটিভ। এই যেমন বোন সমতুল্য সন্ধ্যার বিপদে মাথা ঠিক নেই। এদিকে আকাশ বা হাতে সন্ধ্যার লম্বা বেনি পেঁচিয়ে ফেলেছে, ডান হাতে সন্ধ্যার দুহাত শক্ত করে রেখেছে। সন্ধ্যা ছাড় পাবার জন্য মোচড়ামুচড়ি করে। ছেলের কান্নার আওয়াজে সন্ধ্যার ভেতরটা ছটফট লাগে। এক পর্যায়ে অসহ্য রকম কণ্ঠে আওড়ায়, অমানুষ জানোয়ার, ছাড় আমায়। আকাশ চোখ বুঝলো। তীব্র রাগে ফোঁসফোঁস করছে। সন্ধ্যার হাত আর চুল আরো শক্ত করে ধরে। আকাশ চোখ বুজে রেখে তার মাথাটা দুদিকে নাড়ালো একবার, এরপর গলা নামিয়ে গম্ভীর স্বরে বলে, ভাষা সংযত করো, আদারওয়াইজ তোমার সব বিহেভিয়ার ফিডব্যাক তোমার বেবি অ্যান্ড তোমার ভাইয়ের দিকে যাবে। তুমি নিশ্চয়ই চাও না তোমার বেবি ভাইয়ের কোনো ক্ষতি হোক। কথাটা শুনে সন্ধ্যা শান্ত হয়ে দাঁড়ালো, ঢোক গিলল। কেন এমন করছে আকাশ? কি করতে চাইছে সন্ধ্যা বুঝতে পারে না। সে দাঁত কিরমির করে বলে, কি চাইছেন আপনি? আকাশ চোখ মেলে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে, সব বলবো, মাই ডট ডট ডট। সন্ধ্যা অবাক হয় আকাশকে এমনভাবে কথা বলতে শুনে, তবে প্রচণ্ড বিরক্তিতে চোখ মুখ কুচকালো। এদিকে আকাশ তার বা হাতে পাকানো বেনি সন্ধ্যার ব্লাউজের ভিতরে ছেড়ে দেয়, যার কুণ্ডলি পিঠ পর্যন্ত পৌঁছায়। সন্ধ্যা কেঁপে উঠে, বুঝলো না আকাশ কি করছে। আকাশ ডান হাত সরিয়ে বা হাতে সন্ধ্যার দুহাত ধরে। সন্ধ্যা ছাড়িয়ে নেওয়ার জন্য আরেকবার ছটফট করে উঠল, কিন্তু আকাশ সুবিধা করতে দিল না। আরও শক্ত হাতে সন্ধ্যাকে চেপে ধরে। সন্ধ্যার পিঠ আকাশের বুকের বা পাশে এসে ঠেকেছে। আকাশ আশেপাশে চোখ ঘুরালে চোখে মুখে অজস্র বিরক্তি ভর করে ছেলেটার। ফোঁস করে শ্বাস ফেলে। এরপর আকাশ তার ডান হাতে সন্ধ্যার কাঁধে অবহেলে পড়ে থাকা ওড়নাটি সন্ধ্যার মাথায় টেনে নিয়ে ঠান্ডা গলায় বলে, আমি জানি আমি অমানুষ, বাট তোমাকে মানুষ হয়ে থাকতে হবে। আদারওয়াইজ আমাকে যতটা খারাপ দেখেছো এর চেয়ে কয়েক হাজার গুণ খারাপ হব আমি। আকাশের কথাটা শুনে সন্ধ্যা যতটা না অবাক হলো, তার চেয়ে বেশি অবাক হলো আকাশকে তার মাথায় কাপড় টেনে দিতে দেখে। আকাশ কথাটি দ্বারা কি বোঝালো সন্ধ্যা 100% সঠিক বুঝতে না পারলেও আন্দাজ করলো সে কিছুটা খোলামেলা ভাবে থাকে, এই জন্য আকাশ কথাটা বলেছে। কিন্তু কেন? সন্ধ্যা সত্যি বুঝতে পারলো না। আকাশ সন্ধ্যাকে কথাটা বলে মাথা তুলে সৌম্যর দিকে তাকায়। সৌম্যর অসহায় দৃষ্টিজোড়া কখনো তার ভাগ্নের উপর পড়ছিল, তো কখনো তার প্রিয় বোনের উপর। আকাশ তার দিকে তাকিয়ে বুঝতে পেরে সৌম্য তাকায় আকাশের দিকে। দুজনার চোখাচোখি হয়। সৌম্য শক্ত গলায় বলে, আমার বোন আর সৃজনকে ছেড়ে দিন। আকাশের চোখে মুখে অসম্ভব রাগ মিশে সৌম্যর কথায়। সে হাসলো, অতঃপর গম্ভীর গলায় বলে, তুই কি জেলে যাবি নাকি তোর বোনের ছেলেকে আপ্যায়ন করতে হবে? জেলে তোকে যেতেই হবে, বাট বেবিকে আপ্যায়ন করার পর যাবি নাকি আগেই যাবি, কোনটা? আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ জোড়া ভিজে যায়। আর পারছে না সে। কষ্ট হয় না তার। সৃজনে শত্রু আছে বলে কষ্ট হয় সৃজনে শত্রুরূপে তার স্বামী আর সৃজনের আপন বাবাকে দেখে। তার ভাইটার সাথে এমন জঘন্য ব্যবহার করার ব্যাপারটা
মেনে নিতে পারলেও ছেলের প্রতি আকাশের ব্যবহার মেনে নিতে পারে না। সন্ধ্যা ঢোক গেলে আবারও মোচড়ামুচড়ি করে আর চেঁচিয়ে বলতে নেয়। ছাড় মাঝ থেকে আকাশ ডান হাতে সন্ধ্যার মুখ চেপে ধরে, বা হাতে সন্ধ্যার দুহাত আরো শক্ত করে ধরে। ফলস্বরূপ সন্ধ্যা না তো কথা বলতে পারে, না তো নড়াচড়া করতে পারে। সৌম্য আকাশের কথায় অবাক না হলেও আতঙ্কিত চোখে তাকায় সৃজনের দিকে। সৃজনের কান্না থেমেছে, তবে চোখ ভর্তি জল। মায়া মায়া চোখ চারিদিকে ঘোরাচ্ছে বাচ্চাটি। সৌম্য আবারও তাকায় আকাশের দিকে, ছোট করে বলে, যাচ্ছি, আপনি সৃজনকে ছেড়ে দিন। আকাশ রেগে বলে। আগে যা ফার্স্ট। সৌম্য কয়েক সেকেন্ড আকাশের দিকে চেয়ে রইল। গত 2 বছর আগে আকাশের বয়স কম ছিল, আজ বেশি। অথচ আকাশের মুখে আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বলতা, কিন্তু সে আগের চেয়ে বেশ কালো হয়ে গিয়েছে। ব্যাপারটা সৌম্যর মনে আসার কারণ আছে। গত 2 বছরে সৌম্য যে কত শত চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, প্রতিটা জায়গা থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। একদম হওয়া চাকরি থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রথম প্রথম সৌম্যর অবাক লাগতো। সে এতটা অযোগ্য নয় যে একটা নর্মাল চাকরি পাবে না, কিন্তু সে সত্যি একটা চাকরিও পায়নি। এরপর ধীরে ধীরে বুঝতে পেরেছিল আকাশ বাংলাদেশে না থাকলেও সুদূর বিদেশ থেকে তার সুখে থাকার উপায়গুলো কেড়ে নিচ্ছিল। এটা না বোঝার কথা না, আকাশ তাকে কোনো এক অজ্ঞাত কারণে সহ্য করতে পারে না। এই কথা তো সে প্রায় 3 বছর আগেই বুঝেছিল, যদিও তার মনের কথা কাউকে বলেনি। তবে আজ দুঃখ হলো এই ভেবে যে আকাশ দিনের পর দিন তার সুখ কেড়ে নিজের সুখ কুড়িয়েছে বোধ হয়, যার প্রমাণ হয়তো আকাশ এই উজ্জ্বলতা আর তার মলিনতা। সৌম্য ভেবেছিল সে তার ইরাবতীকে টিউশন করিয়ে অভাবে সংসারটাই জীবন কাটিয়ে দিবে, চাকরি লাগবে না তার। মধ্যবিত্তের জীবন তো তার কাছে নতুন নয়, কিন্তু সেইটুকু আকাশ কেড়ে নিল। সে কল্পনাও করেনি আকাশ তার নামে এভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিবে। কথাগুলো ভেবে সৌম্যর দৃষ্টি ঝাপসা হয়। আকাশের শক্ত কণ্ঠে সৌম্যর ধ্যান ভাঙে। তুই কি যাবি নাকি তোদের বেবিকে কিছু করবো? সৌম্য তার ঝাপসা দৃষ্টিজোড়া দ্রুত সরিয়ে নেয়, আর কারো দিকে তাকালো না, উল্টো ঘুরে সামনের দিকে এগোয়। সন্ধ্যা তার ভাইকে যেতে দেখে ছটফট করে, খুব করে বলতে চাইলেও ভাইয়া যেও না, কিন্তু মুখ থেকে একটা টু শব্দটিও বের করতে পারল না। আকাশ তার মুখ চেপে ধরে রাখায় মেয়েটার 2 চোখ ফেটে জলকণা গড়িয়ে পড়ে। তা আর সেই ভাইকে রক্ষা করতে পারল না, যে তার জীবনে বাজি রেখে সবসময় তার বনুকে আগলে রেখেছিল। সন্ধ্যার বুক ফেটে কান্না এলো। কতগুলো মাস পরিচিত আকাশ থেকে অপরিচিত আকাশ হয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছে। আকাশ তার ভাইয়ের শখের বাড়ি কেড়ে নিয়েছে, তার সাথে কত শত দুর্ব্যবহার করেছে। এত কিছুর পরও সন্ধ্যা আকাশকে ভুলে থাকতে চেয়েছে, তবে ঘৃণা করেনি। কিন্তু আজ আকাশের প্রতি এত পরিমাণ ঘৃণা কাজ করছে, এর পরিমাণ হয়তো অপরিসীম। সৌম্য ধীর পায়ে সামনে এগোয়, ডান হাতে ঝাপসা চোখ জোরে একবার ডলে নেয়। সৌম্যর মনে হলো সে তার জীবনের প্রথম চোখের সামনে দেখছে কোনো বাবা তার নিজের রক্তের ছেলেকে বলির পাঠা বানিয়ে খালাতো ভাইকে জেলে পাঠাচ্ছে। অথচ আকাশের কাছে তার চেয়ে সৃজনের মূল্য 1000 গুণ বেশি হওয়ার কথা ছিল। সৌম্যর কেন যেন নিজের ভাগ্যের সাথে সাথে আকাশের ভাগ্য দেখেও হাসি পেল। ভাগ্য কতটা খারাপ হলে বাবা হয়ে অজান্তেই নিজের ছেলের মাথায় বন্দুক ঠেকায়। সৌম্য খুব করে চাইল আকাশের মৃত্যুর আগের দিন হলেও আকাশের স্মৃতি ফিরত আসুক, কারণ সেটাই হবে আকাশের সবচেয়ে বড় শাস্তি। সৌম্য চায় আকাশ শাস্তি পাক। আকাশের স্মৃতি মুছে যাওয়ার অজুহাতে আকাশের করা অন্যায় শাস্তি মওকুফ করে দিতে চায় না সৌম্য। তার সবচেয়ে প্রিয় দুটো মানুষ, তার ইরাবতী আর তার বনু, যারা আকাশের জন্য গত 3টা বছর অনেক কষ্ট পেয়েছে, আর আজ তার সাথে যুক্ত হলো তার প্রাণপ্রিয় সৃজন। সৌম্য বড় করে শ্বাস নেয়, মনে মনে আওড়ায়, যদি আল্লাহ সত্য থেকে থাকেন, তবে এই জমিনের মাটিতেই তিনি আপনার জন্য কঠোর শাস্তি প্রস্তুত করবেন। এদিকে সন্ধ্যার সব ফ্রেন্ডরা হতবাক হয়ে দেখে যায় সাফা লামিয়ার পিছে দাঁড়িয়ে সেই তখন থেকে নিঃশব্দে চোখের পানি ফেলছে। লামিয়া একটু পর পর চোখের পানি মুছে নেয়। আর কেউ না চিনলেও সে তো আকাশকে চেনে। মেয়েটার প্রিয় বান্ধবী সন্ধ্যা সৌম্যর জন্যে অশ্রুর বন্যা বইছে যেন। জাবির নিজেকে শান্ত রাখতে পারছে না। একদিকে সন্ধ্যা, আরেকদিকে সৃজন, আরেকদিকে সৌম্য। জাবির আকাশের দিকে আবারও তেড়ে যেতে নিলে সাইফ পুনরায় জাবিরকে আটকে দিয়ে রেগে বলে, জাবির তুই বারবার কেন বলে যাচ্ছিস? ওই লোকটার কাছে আমাদের সৃজন আছে। মাথা গরম করে কোনো সমাধান হয় না, প্লিজ বোঝার চেষ্টা কর। জাবির সৃজনের দিকে তাকায়, যার টলমল অবুজ চোখ চারিদিকে ঘুরছে। এরপর জাবির তাকায় নিঃশব্দে কান্নারত সন্ধ্যার পানে। ঢোক গিলল ছেলেটা। সে যেটা চায় সেটা হতে কখনো এত সময় লাগেনি, কিন্তু আজ হচ্ছে না। কে এই লোক? তার ফ্রেন্ডদের পিছনে কেন লেগেছে? তবে জাবির, সাইফ আর সাফা অবাক হয়েছে আকাশের সোনালি চোখের মণি দেখে। একদম সৃজনের মতো, যদিও এটা বিশেষ পাত্তা দেয়নি, কারণ পৃথিবীতে একই বৈশিষ্ট্যের মানুষ শুধু 2টো নয়, 1000টা থাকে। জাবির সন্ধ্যার দিকে চেয়ে ঢোক গিলে অসহায় কণ্ঠে বলে, ওই দেখ, আমাদের সাহসী সন্ধ্যা কষ্ট পাচ্ছে। সৃজন আর সন্ধ্যা ভাইয়া কত আপন বল, অথচ ওরা দুজনে কত বিপদে। মনে হচ্ছে জীবনের প্রথম একটা খুন করব, আর সেটা হলো এই লোক। জাস্ট নিতে পারছি না একে। এইটুকু বলেই থামে জাবির। সাইফের দৃষ্টিতে অসহায়ত্ব। সৃজনের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখে তাদের হাত পা যে অদৃশ্য বাঁধনে বেঁধে দিয়েছে, কি করবে তারা?
সৌম্য ভেতরে চলে গেলে আকাশ সন্ধ্যাকে নিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়, তবে সন্ধ্যার হাত মুখ কোনোটাই ছাড়ল না। এদিকে ফেরানোর সর্বপ্রথম সন্ধ্যার চোখে পড়ে সৃজনকে, যার মাথায় এখনো বন্দুক ঠেকানো। সন্ধ্যার বুকটা হুহু করে উঠল। মাকে দেখে সৃজন দুহাত বাড়িয়ে দিয়ে ঠোঁট উল্টে কেঁদে দিয়ে বলে, মা আমাকে কোলে নাও। ছেলের এমন দশা সন্ধ্যার চোখে অশ্রু জমে। সে আবারও ছটফটালো, অথচ একটু নড়তে পারল না। আকাশ সন্ধ্যার উদ্দেশ্যে বলে, তোমার বেবিকে সুস্থ চাইলে ভদ্রমের মতো চুপচাপ আমার সাথে আমার গাড়িতে গিয়ে বসো, বুঝেছো? কথাটা বলে আকাশ সন্ধ্যার মুখ থেকে হাত সরিয়ে নেয়। সন্ধ্যার রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। সৃজনের দিকে চেয়ে ঢোক গিলে বলে, আপনার সব কথা শুনবো, শুধু আমার বাচ্চাটাকে ছেড়ে দিন। আকাশ ফোঁস করে শ্বাস ফেলে বলে, শিওর, আগে গাড়িতে গিয়ে বসো। কথাটা বলে আকাশ তার বাঁ হাতের মুঠোয় রাখা সন্ধ্যার দুহাত ছেড়ে সন্ধ্যার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে তার গাড়ির দিকে এগোয়। সন্ধ্যা নীরবে আকাশের সাথে পা মেলা, দৃষ্টি সৃজনের পানে। সৃজন একবার আকাশের দিকে তাকে, আরেকবার সন্ধ্যার দিকে, বলে, মা কোথায় যাচ্ছ? আমিও যাব। ততক্ষণে আকাশ তার গাড়ির ড্রাইভিং সিটের দরজা খুলিয়ে দিচ্ছে। সন্ধ্যা ছেলের দিকে চেয়ে নিজেকে সামলায়, মুখে জোরপূর্বক এক হাসি টেনে বলে, একটু পরে চলে আসবো আব্বা। তুমি? আকাশ ধমক দিয়ে বলে। আমার লেট হচ্ছে। সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে, দাঁতে দাঁত চেপে বলে। তুই একটা আকাশ সন্ধ্যাকে ধাক্কা দিয়ে গাড়ির ভিতর বসিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, বাকিটা জানি। কথাটা বলে শব্দ করে গাড়ির দরজা লাগায় আকাশ। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। জানালা দিয়ে বাইরে তাকালে লামিয়া আর সাফার কান্নামাখা মুখ দেখে। লামিয়া ইশারা করে, আমরা আছি, তুই চিন্তা করিস না। সন্ধ্যা দৃষ্টি ঘুরিয়ে ছেলের দিকে তাকায়। সৃজন অবুজ চোখে চেয়ে আছে মায়ের দিকে, চোখ দুটো টলমল করছে। মাকে ডাকলে মা তার কাছে আসেনি, এমন কখনো হয়নি, কিন্তু আজ মা তার কাছে আসছে না বলে সৃজনের কান্না পাচ্ছে। ছেলের মনের ভাব বুঝতে পেরে সন্ধ্যার দম বন্ধ লাগে। ড্রাইভিং সিটে আকাশ উঠে বসলে সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রেগে বলে, আমার বাচ্চাকে ছাড়ছেন না কেন? আকাশ ভাবলেশীন, যেন সন্ধ্যার কথা শুনতে পায়নি। ফোনে মগ্ন সে। সন্ধ্যার অসহ্য লাগে, শুধুমাত্র সৃজনের জন্য সে এখনো শান্ত আছে। আকাশের সাদা কোটের ফাঁকে গুজে রাখা পিস্তলে চোখ পড়ে সন্ধ্যার। সন্ধ্যার দৃষ্টি উঠিয়ে আকাশের মুখের দিকে তাকালো। আকাশকে একেবারে অন্যমনস্ক দেখে সন্ধ্যা অতি সাবধানতার সাথে আকাশের পিছনে গুজে রাখা পিস্তল ছিনিয়ে নিতে গেলে আকাশ ঝড়ের বেগে সন্ধ্যার উপর ঝুঁকে এসে সন্ধ্যার শাড়ির আঁচল পেঁচিয়ে মেয়েটার মুখ বেঁধে দেয়। প্যান্টের বেল্ট একটানে খুলে শক্ত করে সন্ধ্যার দুহাত বেঁধে দেয়, এরপর সিট বেল্ট লাগিয়ে দেয়। কাজটা আকাশ এত দ্রুত করলো যেন আকাশ এসব করার জন্য প্রস্তুত ছিল। সন্ধ্যা আকাশের কাণ্ডে বিস্মিত হয়। আকাশ তো ফোনে মগ্ন ছিল, তাহলে তার কাজ টের পেল কি করে? ছটফট করে মেয়েটা, চোখ দ্বারা ভস্য করে আকাশকে। আকাশ তার কাজ শেষ করে ডান হাতের আঙ্গুলগুলো দ্বারা সন্ধ্যার মুখ দুদিকে নাড়িয়ে বাঁকা হেসে বলে, জানি ভীষণ চতুর মেয়ে তুমি, বাট আমাকে বোকা ভেবে ভুল করো না। ডোন্ট ওয়ারি, তোমার ভাইকে ছাড়ানোর জন্য আমি এক কিউট ব্যবস্থা করে রেখেছি। তুমি শুধু আমার কিছু শর্ত চুপচাপ মেনে নেবে। বিনিময়ে তোমার ভাইকে সুসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আর ওয়েট, কথাটা বলে আকাশ তার গার্ডদের উদ্দেশ্যে বলে, বেবিকে ছেড়ে দাও, কাজ শেষ। কথাটা বলে আকাশ ড্রাইভিং সিটে এসে বসে। আকাশের কথা একজন গার্ড সৃজনের মাথা থেকে পিস্তল সরিয়ে নেয়, অপরজন সৃজনকে কোল থেকে নামিয়ে দিলে লামিয়া দৌড়ে এসে সৃজনকে কোলে তুলে নেয়। সন্ধ্যার চোখে পড়ে দৃশ্যটি, মনে হলো বুকের উপর থেকে বড়সড় এক পাথর সরে গেল, স্বস্তি পায়। আকাশ গাড়ি স্টার্ট দেয়। সন্ধ্যার কান্না পায়। আজ প্রথম সে তার ছেলে ডাক এভাবে অবজ্ঞা করলো। বুক ফেটে যাচ্ছে, নড়াচড়া বা একটা টু শব্দ কিছু করতে পারে না। আর তার ভাই, সন্ধ্যা আর ভাবতে পারে না তার সৌম্য ভাইকে সে কিভাবে জেলে দেখবে। কি কষ্ট, কি দুঃখ, সবকিছুর কারণ তার এককালের প্রাণপ্রিয় স্বামী। আকাশ তার মতো গাড়ির স্পিড বাড়ায়, চোখে মুখে গাম্ভীর্যের ছাপ। এত কাণ্ড ঘটিয়েও তার মাঝে বিন্দুমাত্র আত্মজ্ঞালানির ছাপ দেখা গেল না। এদিকে সৃজন লামিয়ার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে বলে, আলমুনি মা আছে না আমার কাছে? মা পুচি হয়ে গেছে। লামিয়া অসহায় চোখে তাকায়। পাশ থেকে সাফা চোখের পানি ফেলে আর বা হাত সৃজনের মাথায় বুলায়। সাইফা জাবির আকাশের গাড়ির দিকে যেতে নিলে লামিয়া বলে, তোরা ওনার সাথে পারবি না, উনি আকাশ ভাইয়া। লামিয়ার কথায় সাইফ জাবির দুজনাই উল্টো ঘুরে দাঁড়ায়। জাবির দাঁত কিরমির করে বলে, ও আকাশ, ওকে আকাশেই পাঠিয়ে দিব। ওর জমিনে কোনো জায়গা হবে? জাবির না বুঝলেও সাইফ বুঝেছে লামিয়া কাকে বুঝেছে। অবাক হয়ে বলে, সন্ধ্যার হাজবেন্ড আকাশের কথা বলছিস? লামিয়া উত্তরে বলে, অরুণ ভাইয়ার কাছে শুনলাম উনি এখন ইংল্যান্ডের মাফিয়া কিং। জানি না কেন দেশে ফিরে আবারও সন্ধ্যাদের জীবন এমন নরক বানাচ্ছে।
লামিয়ার কথা শুনে সাইফ, জাবির, সাফা তিনজনে বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ তো সৃজনের বাবা হয়ে ছেলের সাথে কেমন জঘন্য আচরণ করলো ভাবা যায়। এতদিন গল্প শুনেছে, আজ নিজ চোখে দেখলো। সৃজন লামিয়ার গলা ছেড়ে সাইফ আর জাবিরের দিকে চেয়ে কান্না মাখা গলায় বলে, সাইফ মামা, জাবির মামা, আমি মায়ের কাছে যাব। সকলে সৃজনের দিকে তাকায়। জাবির কিছু একটা ভেবে বলে, কথাটা বলে পকেট থেকে বাইকের চাবি বের করে সাইফের হাতে দেয়। সাইফ বাইকের চাবি নিয়ে সৃজনকে কোলে নিয়ে দ্রুত বাইকে উঠে বসে। সৃজন বাইক পেয়ে খুশি হয়, কিন্তু মাকে কোথাও দেখতে না পেয়ে সেই খুশি মিলিয়ে যায়। সাইফ সৃজনের মাথায় একটা চুমু খেয়ে বলে, মামা শক্ত করে ধরে বসো, মার কাছে যাচ্ছে। সৃজন দুহাতে বাইক শক্ত করে ধরে খুশি হয়ে মাথা নেড়ে বলে। আচ্ছা আচ্ছা, মার কাছে চলো। জাবির কানে ফোন নিয়ে হাঁসফাঁস কণ্ঠে বলে, বাবা প্লিজ কিছু করো, আমার ফ্রেন্ডের ভাই সৌম্য ভাইয়া উনি, বোঝার চেষ্টা করো। জাবিরের বাবা থমথমে কণ্ঠে বলে, বাবা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। এখানে আমার কথায় কোনো কাজ হবে না। তুমি অন্য এক ফাঁসির আসামিকে দেখিয়ে দিলে, আমিও সেটা ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু সৌম্যর ব্যাপার জটিল। ও আটকে হয়েছে অনেক ওপর মহলের অর্ডারে। কেউ ওকে ছাড়িয়ে নিতে পারবে না। আমাদের কারোর হাত কিচ্ছু নেই। বাবার কথায় জাবির হার মেনে কল কেটে দেয়। অসহ্য লাগছে সবকিছু। এই প্রথম একটা কাজে ব্যর্থ এর আগে ফুসফুস করছে। সৌম্যকে সেলের ভিতর ঢুকতে বলেছিল পুলিশ। তখনই জাবির দৌড়ে এসে সৌম্যর হাত ধরে টেনে বলে, ভাইয়া দাঁড়ান। সৌম্য পিছু ফিরে তাকায়। জাবির পিছনে শুধু লামি আর সাফাকে দেখে বিচলিত কণ্ঠে বলে, আমার বোনও কোথায়? আর সৃজন? জাবির ঢোক গিলল। লামিয়া এগিয়ে এসে বলে, ভাইয়া, সন্ধ্যা খালাম্মার কাছে কাছে। লামিয়ার কথাটা সৌম্যকে চিন্তামুক্ত করার জন্য বলল। জাবির আর সাফাও মাথা নাড়ালো। সৌম্য ঢোক গিলে বলে, আমি জানি তোমরা মিথ্যা বলছো। জাবির, তুমি এখান থেকে যাও। আমার বোনও আর সৃজনকে নিয়ে আমার বাসায় রেখে আসবে, যেখানে ইরাবতী আছে। জাবির চুপ করে দাঁড়িয়ে রইল। আকাশ সন্ধ্যার স্বামী, সে সন্ধ্যাকে কোথায় নিয়ে গেল বুঝতে পারছে না। কিন্তু আকাশের কাজে মনে হয়েছে সৃজন আর সৌম্যকে গুটি বানিয়ে সন্ধ্যাকে নিয়ে গেল। সন্ধ্যার কোনো ক্ষতি করবে না, এটা তার ছোট্ট একটা ধারণা। কিন্তু এখান থেকে সে চলে গেলেই সৌম্যকে সেলের ভিতরে যেতে হবে, যেটা সে চাইছে না। সন্ধ্যাকে অন্তত এটা বলতে পারবে তার সৌম্য ভাইকে ওই অন্ধকার ঘরে ঢুকতে দেয়নি। জাবির ফোঁস করে শ্বাস ফেলে পুলিশের উদ্দেশ্যে বলে, 4 কাপ চা, চেয়ার টেবিল সহ ব্যবস্থা কর, কথা আছে আমার। একজন পুলিশ কিছু বলতে নিলে জাবির গম্ভীর গলায় বলে, কথাটা সৌম্য ভাইয়ার সাথে কোনো কথা শুনতে চাই না। জাবিরের মুখের উপর কেউ কথা বলতে পারল না। সৌম্য জাবিরের কথা শুনে রেগে বলে, আমি তোমাকে কি বললাম জাবির? আমার বোনু আর সৃজনকে আমার বাড়িতে দিয়ে আসতে, আর তুমি আমার সাথে চায়ের গল্প করতে চাইছো? এখনই যাবে তুমি? জাবির ঢোক গিলে বলে, ওদের কিছুই হবে না, সিজন সাইফের সাথেই আছে, চিন্তা করবেন না ভাইয়া। সৌম্য সাথে সাথে বলে, আর আমার বোনু? জাবির কি বলবে বুঝলো না। একটা চেয়ার এগিয়ে দিয়ে বলে, ভাইয়া আপনি বসুন, আমরা বসে। তার আগে সৌম্য রেগে জাবিরের কলার ধরে দাঁত কিরমির করে বলে, আবার আমাকে বসতে বলছো? আমি বলেছি না তুমি আমার বোনু আর সৃজনের কাছে যাবে? কেন আমার অবাধ্য হচ্ছ? তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করছো জাবির। জাবির মাথা নিচু করে নেয়, বলে, সরি ভাইয়া। সৌম্য জাবিরের কলার ছেড়ে অসহায় কণ্ঠে বলে, তোমরা কি বোঝো না আমার জন্য আমার বোনু সৃজন ওরা কি? কেন আমার কথা ভেবে এখানে পড়ে আছো তোমরা? আমার কিচ্ছুই হবে না, প্লিজ জাবির যাও, রিকোয়েস্ট করছি। সৌম্যর কথায় জাবির, লামিয়া, সাফা অসহায়ের চোখে তাকায়। কি করবে তারা এখন? আকাশ সন্ধ্যাকে নিয়ে তাদের বাড়ি এসেছে। বাসায় আসমানি নওয়ান নেই, এজন্য আকাশকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। আকাশ তার ঘরে সন্ধ্যাকে একটা চেয়ারে বসিয়ে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কারণটা অবশ্যই সন্ধ্যার অতিরিক্ত ছটফটানোর সাথে সন্ধ্যার চতুরতার ব্যাপারটি আকাশ খুব ভালো করেই জানে। আকাশ সন্ধ্যার সম্মুখ বরাবর অপর একটা চেয়ারে বসেছে। ডান পা বা পায়ের উপরে রাখা দৃষ্টি সন্ধ্যার রাগান্বিত মুখ পানে। সন্ধ্যা মোচড়ামুচড়ি করতে করতে রাগান্বিত স্বরে বলে, আপনার প্রবলেমটা কি? আমি আপনার কথা শুনেছি, এবার আমার বাচ্চাকে এনে দিন আমার কাছে। আকাশ নিশ্চুপ, মনে হচ্ছে কিছু ভাবছে। আকাশকে চুপ দেখে সন্ধ্যা আগের চেয়েও চেঁচিয়ে বলে, জানোয়ার, ছেড়ে দে আমায়, আবারও আমার বাচ্চার কিছু করলে তোকে ছাড়বো না আমি। আকাশের কপালে বিরক্তির ভাঁজ পড়ে ঠোঁট কামড়ে বলে, ধরতেই পারলাম না, তার আগে না স্যার কথা ভাবছো? ভেরি গুড, আমি এটাই ভাবছি, বাট ভাষা সংযত করো। লাস্ট কথাটা ধমক দিয়ে বলে আকাশ। সন্ধ্যা চেঁচিয়ে বলে, পারবো না। আকাশ ডান হাত চাপদারিতে চালায় আর গম্ভীর গলায় বলে, পারবে পারবে, সব পারবে, জাস্ট সময়ের অপেক্ষা। ভাইকে জেল থেকে বের করতে চাও না? কথাটা শুনে সন্ধ্যা শান্ত হয়।
আকাশ বুঝতে পেরে একটু হাসলো বোধহয়। ডান পা সামান্য নাড়াতে নাড়াতে গম্ভীর গলায় বলে, প্রথম সত্য, হাজবেন্ডকে ভুলে গিয়ে আমাকে বিয়ে করতে হবে। দ্বিতীয় শর্ত, ফ্রেন্ড সার্কেল থেকে ছেলে দুটোকে বের করে দিতে হবে। তৃতীয় শর্ত, উইদাউট হিজাব বাইরে বেরোনো নিষেধ। আই মিন, লম্বা বেনি হিজাবে তলে রাখতে হবে। চতুর্থ শর্ত, বেবিকে দত্তক দিতে হবে। আকাশের কথাগুলো শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। স্বামীকে ভুলে গিয়ে মানে? আকাশ বোঝাচ্ছে সন্ধ্যার স্বামী অন্য কেউ, এটা সন্ধ্যা বুঝেছে। আকাশকে মাঝে দুটো শর্ত দিতে দেখে সন্ধ্যা অবাক হয়। আর শেষের শর্ত কি বলল? তার বাচ্চাকে দত্তক মানে আরেকজনকে দিয়ে দিতে হবে। কথাটা ভাবতে সন্ধ্যার বুক ছ্যাদ করে ওঠে। সে তার সৃজনকে ছাড়া মরে যাবে। রাগে সন্ধ্যা শরীর কাঁপছে। তার হাত খোলা থাকলে এখন সত্যি সত্যি সে আকাশকে একেবারে খুন করে ফেলতো। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, প্রথমত আমি আমার হাজবেন্ডকে সারা জীবন ভালোবাসবো, তাই কোনো জানোয়ারকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত, সাইফ আর জাবির সারা জীবন আমার ফ্রেন্ড থাকবে, কারণ আমি আর 5 জনের মতো অকৃতজ্ঞ নই। তৃতীয়ত, এখন থেকে সব সময় চুল ছেড়ে দিয়ে বাইরে বেরোবো। আর সবশেষে তোর 14 গোষ্ঠী মিলেও আমার থেকে আমার বাচ্চাকে আলাদা করতে পারবি না, জানোয়ার একটা। সন্ধ্যার কথা শুনে আকাশ ডান হাত মুষ্টিবদ্ধ করলো। চোখে মুখে ক্রোধ জমা হয়, দাঁতে দাঁত চেপে বলে, শর্তগুলো মানলে তোমার ভাই সম্মুখে মুক্তি দিয়ে দেওয়া হবে। শর্ত না মানলে সম্মুর কনফার্ম ফাঁসি। দুটো অপশন চুজ করবে তুমি, আর ফল দিব আমি। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। ফাঁসি? তার সৌম্য ভাইয়ের ফাঁসি? সন্ধ্যা সারা শরীরে কারেন্ট শকে খাওয়ার মতো কেঁপে ওঠে। আল্লাহ এসব কিসের শাস্তি দিচ্ছে তাকে? আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ায়, গম্ভীর গলায় বলে, ওকে, তোমাকে শর্ত মানতে হবে না, আমি ফলাফল দিচ্ছি। এরপর আকাশ তার পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, সাথে সাথে রিসিভ হয়। আকাশ বাহাত প্যান্টের পকেটে গুজে সন্ধ্যার দিকে চেয়ে ফোনের ওপাশের ব্যক্তিকে বলে, সৌম্যের ফাঁসি। মাঝ থেকে সন্ধ্যা চোখ বুজে বহু কষ্টে উচ্চারণ করে, আমি আপনার সব শর্ত মানবো, আমার ভাইয়াকে ছেড়ে দিন। আকাশ বাঁকা হেসে বলে, ক্যান্সেল, মামলা উঠিয়ে নাও। দেন সম্মুখে গাড়ি করে সেফলি ওর বাসায় পৌঁছে দাও। সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। তার সৃজনকে সে কিছুতেই কোথাও যেতে দিবে না। আসমানি নওয়ান বাড়ি ফিরলে তার এই জানোয়ার ছেলেকে সে দেখে নিবে। আবছা আলোকময় রুমের মাঝখানে একটা পাতা চেয়ারে এক লোক বসা, যার পরনে কালো শার্ট, কালো প্যান্ট, মুখে কালো রুমাল বাঁধা। অন্ধকারের কারণে ভীষণ অস্পষ্ট লাগে তাকে। শুধু সাদা দু চোখের মণি দুটো জল করছে, যে চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। অজস্র ক্রোধ নুইয়ে পড়ছে যেন। হঠাৎই তার সামনে পাতা একটা কাচের টেবিল, গায়ের জোরে একটা লাথি বসায়। টেবিলের উপর রাখা 3টি হুইস্কির বোতল, 2টো গ্লাস সহ টেবিলের কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সব। ছেলেটা চিৎকার করে বলে, সব প্ল্যান ভেস্তে যাচ্ছে, সব ভেস্তে যাচ্ছে। ওই এভি আর আমার প্রাণকে আলাদা করতে এত কিছু করলাম, সে এভি আবারও আমার প্রাণের পিছু ছুটছে। না, এসব হতে পারে না। আমার সব চেষ্টা বৃথা যেতে পারে না। কথাগুলো বলতে বলতে ছেলেটা ঘরের কোনায় দাঁড়ানো একজন লোকের কাছে এসে লোকটার মাথায় পিস্তল ঠেকিয়ে হুঙ্কার ছেড়ে বলে, এই ডক্টর, এভিকে কিসের মেডিসিন দিস তুই? ও কেন আবারও আমার প্রাণের দিকে পাওয়ায়? লোকটা থরথর করে কাঁপছে, ভীত কণ্ঠে বলে, আমি শুধু মেমরি ব্লক করে রাখতে পারি, বাট ফিলিংস মেরে ফেলার মেডিসিন আমার কাছে নেই বস। কথাটা সাদা চোখের মণিওয়ালা ছেলেটার বিন্দুমাত্র পছন্দ হলো না। বাঁ হাতে ডক্টরের গলা চেপে ধরে, ডান হাতের পিস্তল লোকটির মাথায় আরো শক্ত করে চেপে ধরে বলে, নেই মানে আবিষ্কার কর মেডিসিন, নয়তো তোর অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। কথাটা বলে সে ডক্টরকে ধাক্কা মেরে ফেলে দেয়। চিৎকার করে বলে, সম্মুখে সসম্মানে বাড়ি পৌঁছে দিচ্ছে মানে কি? ওকে ছাড়বো না, আমি ছাড়বো না ওকে। ছেলেটার প্রতিটা কথায় তীব্র ক্রোধ ফুটে উঠে, চোখ দুটো যেন জ্বলছে। ধীরে ধীরে সে দেয়াল ঘেঁষে বসে পড়ে। ডান পায়ের হাঁটু বরাবর পিস্তল ধরে রাখা ডান হাত রাখে, বাপা মেলে দেয়। দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বুজে নেয়। চোখের পর্দায় ভেসে উঠে কিছু স্পষ্ট দৃশ্য। আদর অদির, আদর অদির, আদর অদির। 7 বছরের সন্ধ্যা গাছতলায় বসে অনবরত এই নাম জপছে। এক পর্যায়ে অসহ্য হয়ে সে থেমে যায়। উঠে দাঁড়িয়ে দুহাত কোমরে রেখে দণ্ডায়মান অধীরের দিকে চেয়ে অধৈর্য গলায় বলে, তোমার নাম কোনটা? 18 বছরের অধীর সন্ধ্যার কাণ্ড থেকে হাসতে হাসতে নিচু হয়ে হাঁটুতে ভর দেয়। অনেক কষ্টে নিজেকে সামলে সন্ধ্যার মুখ বরাবর মুখ রেখে বলে, কোনোটাই না, দুটোই ভুল। তোর মাথায় তো গোবরও নেই রে প্রাণ, সামান্য একটা নাম মনে রাখতে পারিস না? সন্ধ্যা রেগে বলে, তুমিও তো আমায় ভুল নামে বলো। আমার নাম সন্ধ্যা, আর তুমি সারাদিন প্রাণ প্রাণ করো। অধীর ডান হাতে সন্ধ্যার মাথায় একটা টোকা মেরে বলে, আমার জন্য তোর নাম প্রাণ, প্রমাণ লাগবে তোর? সন্ধ্যা উপর নিচ মাথা নেড়ে বোঝায় প্রমাণ লাগবে তার। অধীর মৃদু হেসে বলে,
তাহলে দ্রুত বড় হয়ে যা। সন্ধ্যার মন খারাপ হয়। এই কথা শুনতে শুনতে তার কান পচে গেল। সে জিহবা বের করে অধীরকে মুখ কেলিয়ে উল্টো দিকে দৌড় দেয় আর বলে, তোমার প্রমাণ তোমার কাছেই রাখো। মিথ্যেবাদী তুমি, শুধু মিথ্যে বলো। অধীর সোজা হয়ে দাঁড়ায়। দৌড়ের ফলে ছোট্ট সন্ধ্যার কোমর সমান দুলতে থাকা চুলগুলোর দিকে চেয়ে মৃদু হাসে। গত 15 বছর আগের এই ছোট্ট একটা ঘটনা ভেবে অধীরের ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে, যার প্রভাব উঠে সাদা চোখের মণি দুটো জলজল করে। অজানায় দৃষ্টি রেখে ক্ষীণস্বরে আওড়ায়, আমি মিথ্যাবাদী নই প্রাণ, এটা আমি একদিন ঠিক প্রমাণ করব, দেখে নিস। আকাশ এগিয়ে এসে চেয়ার টেনে নিয়ে একদম সন্ধ্যার সামনে বসে। তার দু পায়ের মাঝে সন্ধ্যার দুপা, তবে বডির সাথে টাচ লাগলো না। সন্ধ্যা ঝাপসা চোখ জোড়া সরিয়ে নেয়। আকাশ মৃদুস্বরে বলে, বিয়ের আগে কোনো ইচ্ছা থাকলে বলতে পারো। সন্ধ্যার ইচ্ছে করলে পৃথিবীতে যত গালি আছে সব ধরনের গালি এই মুহূর্তে আকাশকে দিতে। সে নিজের ইচ্ছে দমন না করে রাগে ফোঁসফোঁস করতে করতে বলে, তুই একটা জানোয়ার, অমানুষ, তুই শয়তান। আল্লাহ বিচার করবে তোর। আকাশ রেগে বোম হয়ে যায়। বহস্য করা দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। এক পর্যায়ে রাগ কমাতে না পেরে ডান হাত উঠায় সন্ধ্যাকে থাপ্পড় মারার জন্য। এটা দেখে সন্ধ্যা দ্রুত চোখ খিচিয়ে নেয়, মাথাটা একটু পিছিয়ে নেয়। সন্ধ্যাকে ভয় পেতে দেখে আকাশের হাত মাঝপথে থেমে যায়। রাগ কমল বোধ হয়। থামথামে মুখে তাকায় সন্ধ্যার মুখ পানে। সূক্ষ্ম চোখে পরক করে সন্ধ্যাকে। সন্ধ্যার মাথায় দেয়া ওড়না অনেক আগে পড়ে গিয়েছে। চুলগুলো ভীষণ এলোমেলো, মুখে মলিনতার ছাপ, সাথে অসম্ভব তেজ। থাপ্পড় দেওয়ার জন্য উঠানো হাতের গতি ঘুরিয়ে আকাশ সন্ধ্যার মুখের সামনে এসে এলোমেলো কিছু চুল সন্ধ্যার কানের পিঠে গুজে দেয়। সন্ধ্যা কেঁপে ওঠে, সাথে সাথে চোখ মেলে তাকায়। চোখাচোখি হয় আকাশের সাথে। আকাশ সন্ধ্যার লালিত চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, 2 বছর আগে এতটা উগ্র ছিলে না, চাল চলনে শালীনতা ছিল, যার সিটে পড়ে তোমার মাঝে এখন দেখছি না। থাপ্পড়ের বদলে আকাশের এহেন কাজে সন্ধ্যা অবাক হয়। আকাশকে তার সাথে শান্তভাবে কথা বলতে দেখে ঢোক গিলল মেয়েটা। আকাশের কথার উত্তরে সে বিদ্রূপ স্বরে বলে, নিজেকে কখনো আয়নায় দেখেন না? আমার দিকে আঙুল তোলার আগে নিজেকে একবার আয়নায় দেখে নেবেন, ঠিক কতটা অমানুষ আপনি। আকাশ দুহাত আড়াআড়ি ভাবে বুকে গুজে থমথমে কণ্ঠে বলে, আমি কখনোই ভালো ছিলাম না, এরকমই আছি, এরকমই থাকবো, বাট তোমাকে ভালো মেয়ে থাকতে হবে। গট ইট? সন্ধ্যা রেগে উত্তর করে, পারবো না, আমাকে ভালো মেয়ে হয়ে থাকতে হবে। এটা কোথায় লেখা আছে? আকাশ সূক্ষ্ম হেসে বলে, আমার পার্সোনাল ডিকশনারিতে আমার প্রতিটি কথা মানতে বাধ্য তুমি। সন্ধ্যা অসহ্য কণ্ঠে বলে, কেন বাধ্য হব আমি? সবসময় নিজের ক্ষমতা দেখিয়ে বাধ্য করবেন, তাই তো? আকাশ মৃদুস্বরে বলে, তুমি বেশি অবাধ্য হলে অবশ্যই ক্ষমতা প্রয়োগ করবো। এনিওয়ে, ইউ আর মাই ফিউচার ওয়াইফ, কথাটা মাথায় রেখো, তাহলে তোমার মাঝে বাধ্যগত ব্যাপারটি আপনা আপনি চলে আসবে। ওকে? সন্ধ্যা কি বলবে বুঝলো না। আকাশ অন্য কাউকে তার স্বামী ভেবেছে, আর এখন তাকে বিয়ে করতে চাইছে, কিন্তু কেন? গত 2.5 বছর আগে দেশে এসে তো তাকে সহ্যই করতে পারতো না, আর আজ তার সাথে এমন করছে কেন? আকাশের কয়েক সেকেন্ডের ব্যবহারে তার মনে হলো তার সেই আগের আকাশ তার সামনে বসে আছে, যে সবসময় তার সাথে শান্ত স্বরে কথা বলতো, কিন্তু সে আকাশ তাকে একটুও কষ্ট দিত না। আর এই আকাশ তার সবচেয়ে প্রিয় দুজন প্রাণকে কষ্ট দিয়ে তাকে দুঃখের সাগরে ফেলে দিয়েছে। সন্ধ্যা শান্ত গম্ভীর আকাশে সোনালী চোখের মণিতে দৃষ্টি রেখে মনে মনে আওড়ায়, কখনো ভাবিনি একদিন আপনাকে এতটা ঘৃণা করতে হবে, যে ঘৃণার বোঝা আপনাকে নয় আমাকেই বেশি বয়ে বেড়াতে হবে, যেখানে দুঃখ কষ্টের সকল ভার বরাবরই আমার। আকাশকে নির্বিকার বসে থাকতে দেখে সন্ধ্যার ভীষণ রাগ হয়। তার হাতের বাঁধন এখনো খুলছে না। সে তো মেনে নিল সব শর্ত, তবুও কেন এমন করছে? সন্ধ্যা মুচড়ামুচড়ি করতে করতে আকাশের দিকে চেয়ে দাঁত কিরমির করে বলে, খুলে দিন। আকাশ সন্ধ্যার মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি পুলায়, ঠোঁট কামড়ে হেসে বলে, শাড়ি খুলতে বলছো? সন্ধ্যা অসহ্য কণ্ঠে বলে, আপনি যে একটা আস্ত জানোয়ার, এটা জানেন? আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এগিয়ে সে সন্ধ্যার দিকে ঝুঁকে দুহাত সন্ধ্যা চেয়ারের দুপাশে ঠেকায়, বলে, নেই কিছু ট্রাই করি। একটা ওয়ার্ড বারবার রিপিট করছো, শুনতে বোরিং লাগছে। এত কাছে আকাশকে দেখে সন্ধ্যার দৃষ্টি এলোমেলো হয়, নাকি পরিচিত গন্ধ এসে ধাক্কা খায়। সন্ধ্যার গলা শুকিয়ে আসে, ঢোক গেল মেয়েটা। দ্রুত চোখ বুজে ডান দিকে মুখ ফিরিয়ে নেয়। নিজের অস্থিরতা চেপে রেগে বলে, অসভ্য লোক, দূরে সরুন আমার কাছ থেকে, হাতের বাঁধন খুলুন আমার। আকাশ বাঁকা হেসে বলে, খোলাখুলির ওয়ার্ড শুনলে শাড়ি ছাড়ার কিছুই মাথায় আসছে না। স্টার্ট করবো? সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার একদম মুখের সামনে মুখ রেখে ঠোঁট কামড়ে হাসছে, গভীর দৃষ্টি সন্ধ্যাতে। সন্ধ্যা হাঁসফাঁস করে, আকাশকে অদ্ভুত লাগছে। সন্ধ্যাকে চুপ দেখে আকাশ মৃদুস্বরে জিজ্ঞাসা করে, তোমার হাজবেন্ড কোথায়? সন্ধ্যা বিরক্তি কণ্ঠে বলে, আপনার তো অনেক ক্ষমতা, নিজে খুঁজে নিন। আকাশ হাসলো, ঠোঁট গোল করে সন্ধ্যার মুখে একবার ফু দেয়। সন্ধ্যা চোখ বুজে নেয়। আকাশ বন্ধ চোখের সন্ধ্যার পানে চেয়ে বলে,
ওকেই, আমি নিজেই খুঁজে বের করে তোমার সাথে তোমার হাজব্যান্ডের ডিভোর্স করিয়ে দেবো, মাইন্ড ইট। আকাশের কথা শুনে সন্ধ্যার ভীষণ হাসি পায়। যদিও আকাশ বদলে গিয়েছে, যদিও তার আকাশ হারিয়ে গিয়েছে, সন্ধ্যায় আকাশকে আর তার স্বামী হিসাবে মানে না, আর না মানবে। এত কিছুর পর তো নয়, কিন্তু দিন শেষে এটাও সত্য, এই আকাশ এখনও তার স্বামী। হয়তো দুনিয়ার দলিলে তার প্রমাণ নেই, কিন্তু আল্লাহর দলিলে ঠিকই প্রমাণ আছে। সন্ধ্যা চোখ মেলে তাকায়, আকাশের দিকে চেয়ে উপহাসের স্বরে বলে, তাকে খুঁজে পাওয়ার পর আয়নায় নিজের মুখটা দেখতে ইচ্ছে না করলে আমাকে বলবেন, আমি আপনার জন্য স্পেশাল আয়না বানিয়ে দেব। আকাশ থমথমে মুখে তাকায়, ভ্রু কুচকে বলে, তুমি কি ইনডিরেক্টলি বোঝাতে চাইছো আমার চেয়ে তোমার হাজব্যান্ড বেশি সুন্দর? সন্ধ্যা বিদ্রুপ হেসে বলে, বুদ্ধিমানদের জন্য যথেষ্ট ইশারাই। কথাটা শুনে আকাশের মুখ আগের চেয়েও থমথমে হয়ে যায়। সন্ধ্যা আকাশের এক্সপ্রেশন দেখে হাসলো। সন্ধ্যার হাসিটুকু আকাশের চোখ এড়ায় না। আকাশ হঠাৎ করে শব্দ করে হেসে উঠে, হাসতে হাসতে বাঁদিকে সামান্য হেলে যায়, শরীর নড়ে চড়ে উঠে। আকাশের হাসি থামে না। আকাশকে এভাবে পাগলের মতো হাসতে দেখে সন্ধ্যা ভ্রু কুচকে তাকায়। ঠিক বুঝলো না আকাশ হঠাৎ করে কেন এভাবে হাসছে। হঠাৎ করে আকাশের হাসি একেবারে থেমে যায়, মুখাবয়ব হয়ে যায় গম্ভীর, যেন আকাশ হাসতেই জানে না। সন্ধ্যা ক্ষণে ক্ষণে অবাক হয় আকাশকে দেখে। আকাশ সন্ধ্যার মুখ ছুঁই ছুঁই করে সন্ধ্যার চোখে চোখ রাখে। সন্ধ্যার দৃষ্টিতে কম্পন, আকাশের সোনালি চোখের তীক্ষ্ণ দৃষ্টি, যার কারণ আকাশ শীতল কণ্ঠে আওড়ায়, কে বেশি সুন্দর এটা কোনো ফ্যাক্ট নয়, ফ্যাক্ট এটাই তোমার হাজব্যান্ড আর আমার মধ্যে বেশ মিল আছে, যার পরিধি ডিএনএ পর্যন্ত করতে পারে। ইন্টারেস্টিং না? কথাটা সন্ধ্যার কর্ণকুহরে পৌঁছাতে বিস্ময়ে মেয়েটা হতবাক হয়ে যায়। আকাশ কথাটা দ্বারা কি বোঝালো? দুজন মানুষের ডিএনএ কিভাবে এক হতে পারে? আকাশ তো জানে তার স্বামী অন্য কেউ, তবে আকাশ এই কথা কেন বলল? সন্ধ্যার মাথা ঘুরে ওঠে। সন্ধ্যার দৃষ্টি আকাশের মাঝে তেমন কোনো প্রভাব ফেলল না। সে চেয়ারের সাথে বাঁধা সন্ধ্যার হাতের বাঁধন খুলে দেয় ধীরে ধীরে। এরপর সন্ধ্যার সামনে পাতা চেয়ারে বসে প্যান্টের পকেট থেকে একটা মলম বের করে সন্ধ্যার দুহাতে লাগিয়ে দেয়। সন্ধ্যার ত্বক অধিক ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামা। অনেকক্ষণ থেকে বেঁধে রাখার ফলে দুহাত লাল হয়ে গেছে। আকাশ আলতো হাতে সন্ধ্যার দুহাতে মলম লাগিয়ে দেয়। সন্ধ্যার কোনো দিকে ধ্যান নেই। আকাশ যে তার হাতের বাঁধন খুলে দিয়েছে, হাতে মলম দিয়ে দিচ্ছে, কোনো দিকে মন নেই সন্ধ্যার। সে কেবল আকাশকে দেখছে, যার মুখ থেকে সন্ধ্যা আনএক্সপেক্টেড কথা শুনতে পেয়েছে। আকাশ নিজের কাজ শেষ করে সন্ধ্যার দিকে তাকায়। কিছু একটা ভেবে ফোনে কিছু বের করে সন্ধ্যার সামনে ধরে। সন্ধ্যা তাকায় ফোনের দিকে। ফোনের স্ক্রিনে লেখা। সাধারণ অবস্থায় দুজন ভিন্ন মানুষের ডিএনএ এক হতে পারে না। লেখাটা পড়ে সন্ধ্যা ঢোক গিলল, চোখ তুলে তাকালো আকাশের দিকে। আকাশ ভ্রু নাচিয়ে বলে, অসাধারণ অবস্থায় দুজনের ডিএনএ এক হতে পারে, বাট তার জন্য প্রয়োজন অসাধারণ এক ভাই। বাট আমার তো কোনো সাধারণ ভাই নেই। সাধারণ ভাই তো দূরে থাক। কথাগুলো বলে আকাশ তার ফোন পকেটে ঢুকিয়ে রেখে খুব দুঃখের সাথে আওড়ায়। সো স্যাড বাট ভেরি ইন্টারেস্টিং। লাস্ট দুটো শব্দ বলে সন্ধ্যার দিকে চেয়ে একটা চোখ টিপ দেয় আকাশ। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। সন্ধ্যার পুরো শরীর শিরশির করে ওঠে। সে যেন বোবা বনে গিয়েছে। আকাশের কথা শুনে তার মস্তিষ্ক এলোমেলো লাগছে। আকাশ চেয়ারটা একটু পিছিয়ে নিয়ে বসে, ডান পা বা পায়ে তুলে রাখে। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে। সিগারেট ঠোঁটের ফাঁকে চেপে লাইটার দ্বারা সিগারেট জ্বালায়। সন্ধ্যার পানে দৃষ্টি রেখে সিগারেট দুবার টান দেয়। সন্ধ্যার চরম বিতৃষ্ণা নিয়ে চেয়ে রইল আকাশের দিকে। তার আকাশ সিগারেট খেলেও এত অভদ্র ভাব ছিল না তার মাঝে, কিন্তু এই আকাশ। সন্ধ্যা বিরক্তি নিয়ে আকাশের থেকে চোখ সরিয়ে নেয়। আকাশ ডান হাতে দু আঙ্গুলের ফাঁকে সিগারেটটা রেখে হেসে বলে, ছেলের নাম সৃজন। সুন্দর নামটা তোমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী রেখেছে, ঠিক বললাম তো? কথাটা শুনতেই সন্ধ্যা ঝড়ের বেগে আকাশের দিকে তাকায়। চোখে মুখে অজস্র বিস্ময়। কয়েক সেকেন্ডে চোখের কোণে জলকণা জমতে শুরু করলো। চোখের পাতা কাঁপছে। মনে পড়ে যায় অনেক কিছু। আকাশ নিয়াজের কাছে তার প্রেগনেন্সির খবর পাওয়ার পর যখন সুদূর ইংল্যান্ড থেকে ফিরছিল, ফেরার পথে আকাশের একটা মেসেজ ছিল। সন্ধ্যা মালতী, আমাদের ছেলে হলে নাম রাখবো সৃজন, আর মেয়ে হলে নাম রাখবো সৃষ্টি। সুন্দর না নাম দুটো? আমার ভীষণ পছন্দের। তোমার কেমন লেগেছে বউ? জানিও কিন্তু। লেখাগুলো আজও সন্ধ্যার চোখের সামনে জল জল করে। নাম দুটো সন্ধ্যার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু সে আকাশকে জানানোর আর সুযোগ পায়নি। ওই যে আকাশ হারিয়ে গেল, ফিরে এলো কত বাজেভাবে। সন্ধ্যার খুব রাগ হয়েছিল, কিন্তু সে আকাশের পছন্দকে ছুঁড়ে ফেলতে পারেনি। সবাইকে সৃজন নাম রাখার অনেক মিথ্যে কারণ বলেছে।
সবার আগে নিজেকে বলেছে, সে নিজেও মানতে নারাজ। সে এখনও তার মনে আকাশকে রেখেছে, আকাশের পছন্দকে স্থান দিয়েছে। অস্বীকার করলেও বাকি। দিন শেষে সন্ধ্যা আয়নার সামনে দাঁড়িয়ে অস্বীকার করতে পারে না, আজও তার সবখানে আকাশের অস্তিত্ব মিশে আছে। কথাগুলো ভেবে সন্ধ্যার দম বন্ধ হয়ে আসে। ঝাপসা চোখ জোড়া এদিক ওদিক করে ঘোরায় নিজেকে স্বাভাবিক করতে। দরজার ওপাশে দাঁড়িয়ে সৃজন দরজায় ধাক্কায় আর ডাকে, মা মা তুমি কোথায়? দরজা খুলো মা। আসমানি নওয়ান দরজা ধাক্কায় আর আকাশকে ডাকে। সাইফ সৃজনকে দিয়ে গিয়েছে আর বলেছে সন্ধ্যাকে নাকি তার ছেলে এনেছে। সে পিছু পিছু এসে দেখেছে আকাশ সন্ধ্যাকে তাদের বাড়িতেই এনেছে। তিনি আকাশের ঘরের সামনে এসে বুঝতে পারে আকাশ সত্যি বাড়ি এসেছে। ছেলেকে কতগুলো দিন পর দেখবে ভেবে যেমন শান্তি লেগেছে তেমনি দুঃখ লেগেছে আকাশের করা কর্মকাণ্ডের কথা শুনে। এদিকে ছেলের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কোনো দিকে না থেকে বড় বড় পা ফেলে দরজার কাছে গিয়ে দরজার ছিটকিনি খোলে, কিন্তু দরজা খুলছে না। সন্ধ্যা দুহাতে দরজা ধরে টানে, কিন্তু খুলতে পারে না। দরজার কাছে মুখ ঠেকিয়ে বলে, আব্বা আমি এখানেই আছি, এখনই বের হব আমি, একটু দাঁড়াও আব্বা। এতক্ষণ পর মায়ের কণ্ঠ পেয়ে সৃজনের মুখে হাসি ফুটে। অসহায় কণ্ঠে বলে, তাড়াতাড়ি বেরাও মা, তাড়াতাড়ি, আমি খুলি নাও। সন্ধ্যা দরজা ধরে টানতে থাকে। খুলতে না পেরে রাগে উল্টো ঘুরতে নেয়। তখনই পেছন থেকে আকাশ হাত বাড়িয়ে দরজার লক খুলে দেয়। সন্ধ্যা দ্রুত দরজা খুলে সৃজনের সামনে হাঁটু মুড়ে বসে। মাকে দেখে সৃজন মায়ের উপর যেন ঝাঁপিয়ে পড়ল। ফোপানো কণ্ঠে বলে, মা তুমি আমাকে রেখে চলে আসলে কেন? আমি খুব কষ্ট পেয়েছি। সৃজনের মুখে এহেন কথা শুনে সন্ধ্যার বুকটা হু হু করে ওঠে। ছেলেকে ছেড়ে ছেলে সারা মুখে হিসাব ছাড়া চুমু আঁকে। মায়ের আদর পেয়ে আদরে সৃজনের ফোপানো বাড়ে। সন্ধ্যা দুহাতের আজলায় সৃজনের মুখটা নিয়ে ধরা গলায় বলে, আমি সরি আব্বা, আর তোমাকে কষ্ট দিব না, মাকে মাফ করবে না আব্বা? সৃজন ঠোঁট উল্টে তাকায় মায়ের দিকে। সন্ধ্যার পিছনে আকাশকে দেখে সৃজন ভয় পেল। একটু ভীতি দৃষ্টি নামিয়ে সন্ধ্যার দিকে একটু চেপে গিয়ে বলে, মা মা বাতাস বাবু আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আমি এখানে ভয় পাইছি। কথাটা বলতে বলতে সৃজন দুহাতে তার বুক দেখালো। সন্ধ্যার বুকটা চিনচিনে ব্যথা করে ওঠে। ছেলে বাবার নামে মায়ের কাছে বিচার দিচ্ছে, বাবাকে দেখে ভয় পাচ্ছে, লুকোতে চাইছে। এই দৃশ্য যে সবার আগে সন্ধ্যার বুকে এসে হানে। শক্ত সন্ধ্যা দুর্বল হয় না। নিজেকে সামলে সে ছেলের মুখে অজস্র চুমু আঁকে। এরপর শার্টের উপর ঝুঁকে দুটো চুমু আঁকে। আবারও মায়ের আদর পেয়ে সৃজন একটু খুশি হয়, কিন্তু সে পুরোপুরি গলল না। কিছু একটা ভেবে মন খারাপ করে বলে, কথাটা বলে সৃজন দুহাত বুকে গুজে মুখ ফুলায়। অন্য সময় হলে ছেলে রাগ দেখে সন্ধ্যা হেসে ফেলত। সৃজন একদম বড়দের মতো করে রাগ করার ভান করে। সন্ধ্যা না হেসে পারে না, কিন্তু এখন হাসি আসছে না, বড্ড কষ্ট হচ্ছে। আবারও আকাশ বাংলাদেশের মাটিতে পা রেখে তার সামনে এসে তাকে ভেঙে দিতে চাইছে। আকাশকে নিয়ে ভাবনা রেখে সন্ধ্যা অসহায় চোখে তাকায় সৃজনের পানে। দুহাতের আজলায় সৃজনের মুখ নিয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি আব্বা, কি করলে তোমার রাগ ভাঙবে বলো আমায়? সৃজন এবার ডান হাত মুষ্টি করে সন্ধ্যার সামনে দাঁড়ায়। প্রথমে একটা আঙ্গুল, এরপর আরেকটা আঙ্গুল পরপর বের করে বলে, আমাকে চকলেট আর জেলি কিনে দিয়ে যাবে। সন্ধ্যা সৃজনের কপালে চুমু এঁকে মৃদু হেসে বলে, দিব আব্বা, এবার রাগ ভেঙেছে? সৃজন খুশি হয়ে মাথা উপর নিচ করে, অর্থাৎ তার রাগ ভেঙেছে। দুহাতে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে হেসে বলে, রাগ ভেঙেছে, আমার মা একটু ভালো। সন্ধ্যা প্রশান্তি শ্বাস নেয়, শক্ত করে জড়িয়ে রাখে তার প্রাণটাকে। তার জীবন, এটা তার বেঁচে থাকার অবলম্বন। জড়িয়ে রেখে ছেলেকে কত শত যে চুমু আঁকলো। ভীষণ ভয় পেয়েছিল যখন আকাশ তার এই প্রাণটাকে নিয়ে খেলা করছিল। সেই মুহূর্তের কথা ভাবলে সন্ধ্যার মনে হয় তার দম আটকে আসছে। পিছন থেকে আকাশ চুপচাপ মা ছেলের কথোপকথন শুনছিল। চোখে মুখে তেমন কোনো অনুভূতির লেশ নেই। রাগে ক্ষোভে ভালো লাগা কিছুই বোঝা যায় না। আসমানি নওয়ান সে তখন থেকে ছেলেকে দেখছে, চোখ জোড়া ভেজা। সে আগে ছেলেটাকে কোথায় যে হারিয়ে ফেললো তারা। আকাশ, সন্ধ্যা আর সৌম্যর সাথে যা যা করেছে সব শুনেছে সন্ধ্যার বন্ধু সাইফের থেকে। সৃজনটাকেও ছেড়ে দেয়নি। নিজের বাবা হয়ে সন্তানের প্রতি এতটা কঠোরতা মানতে পারেন না তিনি। তার ছেলের একই হাল হলো। ভদ্রমহিলা নিজেকে সামলায়। আকাশকে শক্ত কথা শোনাতে গিয়েও শোনালো না। 2 বছরের বেশি হয়ে গিয়েছে আকাশকে দেখে না। এতগুলো দিন পর ছেলেকে দেখে শক্ত কথা শোনাতে গিয়েও পারল না। নিজেকে সামলে মৃদুস্বরে ডাকে, আকাশ। মায়ের কণ্ঠ পেয়ে আকাশ মাথা তুলে তাকায়। সন্ধ্যা সৃজনকে পাশ কাটিয়ে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলে, কেমন আছো মা? আসমানি নওয়ান চোখ বুজে রইলেন। বিবেক বলছে আকাশকে খুব বকা উচিত, দূরে সরিয়ে দেওয়া উচিত, কিন্তু আবেগ তা হতে দিচ্ছে না। ভদ্রমহিলার বড্ড যন্ত্রণা হয় নিজের ছেলে মেয়েদের মাঝে এমন দ্বন্দ্ব দেখতে। আসমানি নওয়ান নিজেকে সামলে আকাশকে ঠেলে দূরে সরিয়ে দেয়। নরম স্বরে জিজ্ঞাসা করে,
তুমি কি বাংলাদেশে এসেছো সন্ধ্যাদের সাথে আবারও ঝামেলা করতে? আকাশ থমথমে মুখে তাকায়, ঘাড় ফিরিয়ে একবার তাকায় সন্ধ্যা সৃজনের দিকে। সন্ধ্যা আকাশের দিকে চেয়েছিল বিধায় তাদের চোখাচোখি হয়। আকাশ থমথমে মুখে তাকায়, ঘাড় ফিরিয়ে একবার সন্ধ্যার সৃজনের দিকে তাকায়। সন্ধ্যা আকাশের দিকে চেয়েছিল বিধায় তাদের চোখাচোখি হয়। সন্ধ্যা দৃষ্টি সরিয়ে নেয়। সৃজন ভীত চোখে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ সৃজনের দিকে ভ্রু কুচকে তাকালো। মাকে উদ্দেশ্য করে গলা ঝেড়ে বলে, মেবি তুমি এসবে জড়িও না মা, নিজের মতো থাকো। কথাটা বলে আকাশ আর এখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায়। এদিকে আকাশের কথাটা শুনে সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে। মেবি মানে কি? আবারও তাদের জীবনটা ঝামেলায় ভরিয়ে দিতে এসেছে। সন্ধ্যার যেমন খারাপ লাগলো তেমনই রাগ। আবার আকাশের বলা তখনকার কথাগুলো ভাবলে মাথা এলোমেলো লাগে, কিছু বুঝতে পারে না। এসব ভাবনা রেখে এসে সৃজনকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ভেজা চোখ জোড়া আড়ালে রাখলো। আসমানি নওয়ান মলিন মুখে ছেলে মেয়েদের শুধু দেখলো, কিছু বলার মতো খুঁজে পায় না সে। ক্লান্ত লাগে তার, ভীষণ ক্লান্ত। সন্ধ্যা তার ঘরে এসে জাবিরের নাম্বারে কল করেছিল। ভাইয়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে, যদিও আকাশ তার সামনে কাকে যেন বলেছিল তার ভাইকে ছেড়ে দিয়ে একেবারে বাড়ি পৌঁছে দিতে। জাবিরকে কল করলে জাবির শুধু বলেছে সে যেন সৃজনকে নিয়ে বাড়িতেই থাকে, সে সৌম্য ভাইয়ের ওখানে আছে, সৌম্য ভাইকে নিয়ে এসে বাড়ি ফিরবে। সন্ধ্যা জাবিরের কথায় নিশ্চিন্ত হয়, সাথে তখনকার আকাশের বলা সৌম্য ছেড়ে কথাতেও একটু ভরসা পায়। প্রায় 1 ঘন্টা পর আকাশ শাওয়ার নিয়ে নিচতলায় নেমে আসে। উদাম শরীর, পরনে একটা ট্রাউজার, নিচে নেমেছে মূলত মায়ের সাথে কথা বলতে। আসমানি নওয়ানের ঘরের দিকে এগিয়ে গেলে চোখে পড়ে তার মা নামাজ পড়ছে। আকাশ দেয়াল ঘড়িতে চোখ বুলায়, ঘড়ির কাঁটা দুপুর 2টোর ঘরে। মাকে নামাজ পড়তে দেখে আকাশ আর ঘরে গেল না। পিছিয়ে এসে আবারও দোতলায় যেতে নিলে মায়ের রুমের পাশের রুমে থেকে খসখস শব্দ ভেসে আসে। আকাশের ভ্রু কুচকে যায়, এগিয়ে গিয়ে দাঁড়ায় রুমটার সামনে। দৃষ্টি আটকায় বিছানার মাঝ বরাবর বসে থাকা সৃজনের পানে। সৃজনের পরনে শুধু একটা 3/4 প্যান্ট, উদাম শরীর, চুল ভেজা, দেখে বোঝা যাচ্ছে সে মাত্রই গোসল করে বেরিয়েছে। বিছানার মাঝে বসে বসে চকলেট খাচ্ছে, সামনে অনেকগুলো চকলেট, সব প্যাকেট ছিঁড়ে রাখা। সৃজন একটা একটা করে প্যাকেট নিয়ে ভেতর থেকে চকলেট বের করে কামড়ে কামড়ে খাচ্ছে। মুখের চারিপাশে চকলেট লেগে আছে। আকাশ বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সৃজনকে, মুখাবব গম্ভীর। ঘরে চোখ বুড়ে সন্ধ্যাকে না দেখে ধীরে ধীরে ঘরের ভেতরে আসে, এগিয়ে এসে দাঁড়ায় সৃজনের পাশে। সৃজন চকলেট খেতে খেতে মাথা তুলে তাকালে আকাশকে দেখে ভীত চোখে তাকায়। চকলেট মুখে নিয়েছিল, ভয়ের চোটে সেটা মুখ থেকে পড়ে যায়। সৃজন চেঁচাতে চায়, তার আগেই আকাশ দ্রুত তার ডান হাতে সৃজনের মুখ চেপে ধরে। সৃজন করলো, ছটফট করলো। আকাশ সৃজনকে কোলে তুলে নেয় মুখ চেপে রাখা অবস্থায়। কোনো দিকে না থেকে সে বড় বড় পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আসার সময় ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বুঝেছে সন্ধ্যা ওয়াশরুমে। সৃজন আকাশের কোলে ছটফট করে, ছোট ছোট দুহাতে আকাশের মুখে হাতে সবখানে খামচে দেয়। ভয়ের চোটে বাচ্চাটা ফুপিয়ে ওঠে, শব্দ বের করতে না পেরে আরো ভয় পায়। সেই যে পুলিশ স্টেশনের ওখানে আকাশ তখন তাকে ছুঁড়ে ফেলেছিল, তখন থেকে আকাশের প্রতি তার ভীষণ এক ভীতি তৈরি হয়ে গিয়েছে। আকাশ বড় বড় পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে তার রুমে এসে বা হাতে দ্রুত দরজা আটকে দেয়। সৃজনের মুখ চেপে রাখা ডান হাতটা এখনো হাত ছাড়েনি। উন্মুক্ত ফর্সা বুকে পিঠে গালে অসংখ্য খামচি খেয়েছে, তবে তার মুখে অভাবে কোনো অভিব্যক্তি নেই। সে সৃজনকে নিয়ে ডিভানের উপর বসে, ডান পায়ের উরুর উপর সৃজনকে বসিয়ে দেয়। টি টেবিলের উপর রাখা ল্যাপটপটা বা হাতে ওপেন করে সেকেন্ডের মাথায় একটা ভিডিও বের করে একদম সৃজনের দিকে ঘুরিয়ে দেয়। আকাশের কোলে ছটফট করতে থাকা সৃজনের ঝাপসা দৃষ্টি পড়ে ল্যাপটপে। ধীরে ধীরে সে শান্ত হয়। বিষয়টা আকাশ লক্ষ্য করে সৃজনের মুখ থেকে হাত সরিয়ে নেয়। সৃজন চেঁচালো না, আগের জমা নোনা পানিগুলো গাল বেয়ে গড়িয়ে পড়লো। শুধু তার মনোযোগ ল্যাপটপে ওপেন করা ভিডিওতে কয়েকজন লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে। সৃজনের সমান হবে এমন এক বাচ্চাকে নিয়ে সবাই যেন খেলছে। বাচ্চাটা খিলখিলিয়ে হাসছে। সৃজন ল্যাপটপের দিকে ডান হাতের আঙ্গুল তাক করে। এটা কি? ও বাবু কাঁদে না কেন? আকাশ মৃদুস্বরে বলে, কারণ ও গুড বয়। সৃজন আকাশের দিকে চেয়ে কৌতূহলী গলায় বলে, গুড বয়লা কাঁদে না। আকাশ ছোট করে বলে, নো। সৃজন মুখ ফুলিয়ে বলে, তাহলে আমার গুড বয় নেই? নো। সৃজন ডান হাতের আঙ্গুল আকাশের দিকে তাক করে বলে, তুমি গুড বয় নাই, মা বলেছে আমি গুড বয়, তুমি ব্যাল বয়। আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তুমি, ব্যাল বয় কোথাকায়? আকাশ থমথমে মুখে থাকায় কিছু বলল না। সেই টি টেবিলের উপর রাখা টিস্যু বক্স থেকে একটা টিস্যু নিয়ে সৃজনের ভেজা মুখ মুছে, চকলেট মাখা মুখ মুছে দেয় আলতো হাতে। সৃজন আধো আধো স্বরে বলে, তুমি এটা করেছো কেন? এটা তো মাল কাজ।
আকাশ সৃজনের কথার উত্তর করে না। সে তার কাজ শেষ করে সৃজনের দিকে তাকায়। একটু আগে ছেলেটার চোখে মুখে যে ভয় ছিল সেটা এখন আর নেই। আকাশ মৃদু স্বরে জিজ্ঞাসা করে, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছিলে কেন? কথাটা শুনতে সৃজনের মুখে আবারও ভীতি জড়ো হয়। কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি মার কাছে যাবো, তুমি পোতার ছেলে, শুধু আমাকে ছুলে ফেলে দাও। আকাশ গম্ভীর গলায় বলে, আমি তোমার সাথে একটা গেম খেলেছিলাম, ভেবেছিলাম তুমি গুড বয়, তাই তুমি কাঁদবে না, কিন্তু তুমি কেঁদে দিয়েছো। এরপর ল্যাপটপের দিকে সৃজনের মাথা ঘুরিয়ে দিয়ে বলে, ওই যে দেখো, ওই বাচ্চাটা গুড বয়, এর জন্য গেম খেলছে আর হাসছে। সৃজন ল্যাপটপে দেখলো তার মধ্যে একটা বাচ্চাকে ছুড়ে দিল, আরেকজন ধরে নেয়। এভাবেই চলছে, কিন্তু বাচ্চাটা হাসছে। ভিডিওতে বাচ্চাটাকে হাসতে দেখে সৃজনও হাসে। এখন সে মজা পাচ্ছে। আকাশ সৃজনকে মৃদু স্বরে বলে, তুমি কি এই গেম খেলতে চাও? সৃজন ল্যাপটপে দৃষ্টি রেখেই মাথা উপর নিচ করে বলে, খেলতে চাই, কিন্তু মজা গেম। ও শুধু হাসে। আকাশ ঠোঁট বাঁকায়। কাঙ্ক্ষিত কিছু পেয়ে ল্যাপটপটা বন্ধ করে। এদিকে সৃজন আর দেখতে না পেয়ে বিরক্ত হয়। আকাশের দিকে রেগে তাকায়। তখনই দরজায় জোরে জোরে কড়াঘাতে শব্দ হয় আর নিয়াজের কণ্ঠ ভেসে আসে। আকাশ ভ্রু কুঁচকে তাকায়। সৃজনকে তার কোল থেকে ডিভানের উপর বসিয়ে রেখে এগিয়ে এসে দরজা খুলে দেয়। নিয়াজ আকাশকে দেখা মাত্রই দু হাতে গায়ের জোরে একটা ধাক্কা দেয় আকাশকে। আকাশ বুঝতে পারেনি হঠাৎ ধাক্কা খেয়ে সে দু পা পিছিয়ে যায়। নিয়াজের করা কাজটি আকাশের বিন্দুমাত্র পছন্দ হলো না। রাগে ফেটে পড়লো। তেরে গিয়ে নিয়াজের কলার ধরে শক্ত গলায় বলে, তোমার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? হু আর ইউ? নিয়াজের চোখে মুখে রাগ, তবে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মাথা ঠান্ডা করে কথা বলতে হবে। ফোঁস করে শ্বাস ফেলে আকাশের দিকে চেয়ে শান্ত গলায় বলে, আকাশ, তুমি সুমন নামে একেবারে মামলা দিয়ে দিলে। পাগল তুমি। নিয়াজের কথা শুনে আকাশের ভ্রু কুঁচকে যায়। নিয়াজের কলারে রাখা হাত ঢিলে হয়। থমথমে কণ্ঠে বলে, মিথ্যা মামলা। আকাশের কথা শুনে নিয়াজ হাসলো একটু, বলে, সৌম্য তো তোমার শত্রু, তাহলে তোমার মুখে মিথ্যা মামলার কথা আসছে কেন? আকাশ দাঁতে দাঁত চেপে বলে, সেই কৈফত আমি তোমাকে কেন দেব? নিয়াজ ভ্রু কুঁচকে বলে, তাহলে আমাকে একাই কেন জ্বালাচ্ছ? মিথ্যা মামলা ছিল। আকাশ ঠোঁট বাঁকিয়ে বলে, ধীরে ধীরে সব জানতে পারবে। নিয়াজের কপালে ভাঁজ পড়ে। আকাশ এভাবে কেন কথা বলছে সে নিজেকে সামলে বলে, তুমি আমাকে মিথ্যা কেন বলেছ আকাশ? সৌম্যর নামে মামলাটা সত্য। আকাশ রেগে বলে, আমি মিথ্যা বলি না। নিয়াজ পকেট থেকে ফোন বের করে আকাশের সামনে তার ফোন ধরে শব্দ করে বলে, তাহলে এটা কি শুধু মামলা নয়, ওকে আদালতে ওঠানোর কার্যক্রম চলছে। দুঃখের বিষয়, কাজগুলো তোমার দ্বারা পরিচালিত হচ্ছে। যদিও তোমার জন্য মেবি সুখেরই, কিন্তু আমাদের জন্য ভীষণ দুঃখের। আকাশ বিস্ময়ে চোখে চেয়ে আছে নিয়াজের ফোনের দিকে। কিছু ডকুমেন্ট যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সৌম্যর মামলা সত্য। আকাশের কপালে দীর্ঘ ভাঁজ পড়ে। হঠাৎই নিয়াজ আকাশকে একটা ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে, ইচ্ছে করছে তোমাকেই জেলে বসিয়ে রাখতে। আকাশ রেগে আবারও তেরে এসে নিয়াজের কলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমি যখন বলেছি মামলা মিথ্যাই ছিল, দ্যাটস মিন এটাই মিথ্যাই। যেটাকে সত্য করেছে সে মেবি জানে না সত্যকে উল্টানোর ক্ষমতা হেভির আছে। বাই এনি চান্স সে যদি তুমি হও মিস্টার নিয়াস। লাস্ট কথাটা বলতে বলতে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে আকাশে। নিয়াজ বিস্ময়ের দৃষ্টিতে তাকায়, বলে, তুমি কি কোনোভাবে বলতে চাইছো আমি সৌম্যের নামে মামলা করেছি? কথাটা শুনে আকাশের হাসি দীর্ঘ হয়। সে নিয়াজের ধরে রাখা কলার ছাড়ল। ডান হাতে নিয়াজের কাঁধের বাঁ পাশ ঝাড়ার ভঙ্গি করে আর বলে, রিহান তোমার কাজিন। আই এম রাইট মিস্টার নিয়াস? নিয়াজ ভূত দেখার মতো চমকে তাকায় আকাশের দিকে, অবাক হয়ে বলে, তুমি কি করে? আকাশ ডান হাতে নিয়াজের কলার শক্ত হাতে চেপে ধরে নিয়াজকে একদম তার মুখের সামনে এনে শক্ত কণ্ঠে আওড়ায়, আমি আর অনেক কিছুই জানি, এক্ষুনি এত অবাক হওয়ার প্রয়োজন নেই। তুমি বরং তোমার কাজিনকে আমার হাত থেকে সেভ করার কাজে লেগে যাও। হাজার হোক মিস্টার নিয়াজের কাজিন, মিস্টার রিহানের নজর সৃজনের মায়ের দিকে। নিয়াজ বিস্ময়ের দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। সৃজনের মা মানে সন্ধ্যার দিকে, রিহানের নজর মানে। অবাক হয়ে বলে, কি বলছো তুমি এসব? আকাশ দাঁতে দাঁত চেপে বলে, রিহান তোমার কাজিন, এটা লুকিয়েছো কেন? নিয়াজ উত্তরে বলে, ব্যাপারটা এমন নয় যে আমি এটা লুকিয়েছি। আসলে আমাদের পারিবারিক ঝামেলা আছে, আর তাই। আকাশ মাঝখান থেকে বলে, আর তাই তোমাদের ঝামেলা মেটাতে কাজিনের ইচ্ছা পূরণ করতে লেগেছে পড়ে। আকাশের সব কথা নিয়াজের মাথার উপর দিয়ে যায়, বলে, এসব আবল তাবল কি বলছো তুমি? আকাশ গমগমে স্বরে বলে,
কথাটা বলে আকাশ নিয়াজকে একটা ধাক্কা দেয়। নিয়াজ 2 পা পিছিয়ে যায়। সৃজন এতক্ষণ ডিভানের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ আর নিয়াজকে দেখছিল। বাচ্চা ছেলেটা কিছুই বুঝতে পারেনি। সে ধীরে ধীরে ডিভানের উপর থেকে নেমে আকাশের দিকে চেয়ে রেগে বলে, বাতাস বাবু, তুমি আমার খিয়াস মামাকে মারছো কেন? আকাশ সৃজনের দিকে তাকায়। সৃজনের মুখে দুটো উদ্ভট নাম শুনে তার ভ্রু কুঁচকে যায়। রাগ হয় নিজের নামের বিকৃত রূপ শুনে। ধমকেশ্বরে বলে, হোয়াট? সৃজন ঝাঁকে দিয়ে ওঠে। ভয় পেয়ে সে নিয়াজের কাছে গিয়ে 2 হাতে নিয়াজের পা সাপটে ধরে দাঁড়ায়। নিয়াজ নিচু হয়ে সৃজনকে কোলে তুলে নেয়। সৃজন 2 হাতে নিয়াজের গলা জড়িয়ে ধরে বিচার দেয়। খিয়াস মামা, এই বাতাস বাবু শুধু সবাইকে মারে আর বকে। পকেট থেকে একটা চকলেট বের করে সৃজনের দিকে বাড়িয়ে দিয়ে মৃদুস্বরে বলে। এটা না আম্মু। সৃজন তার পছন্দের আরেকটি চকলেট পেয়ে খুশি হয়ে নিয়ে নেয়। আকাশের থেকে মন ঘুরে চকলেটের দিকে আসে। হেসে নিয়াজের গালে একটা চুমু খেয়ে বলে, খিয়াস মামা খুব ভালো। নিয়াজ মৃদু হাসলো। সৃজনকে কেউ যে কয়টা চকলেট দেয় বাচ্চাটা তাকে সেই কয়টায় চুমু দেয়। সবার ক্ষেত্রেই করে এটা সৃজন। নিয়াজ ও সৃজনের গালে চুমু খাওয়ার জন্য মুখ এগিয়ে নিলে আকাশ এগিয়ে এসে নিয়াজের থেকে এক প্রকার ছিনিয়ে নেয় সৃজনকে। ডান হাতে নিয়াজের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, তোমার সাহস কি করে হয় ওর সাথে এভাবে ভাব জমানোর? নিয়াজ থমথমে মুখে চেয়ে বলে। মানে? আকাশ উত্তর করে না। নিয়াজকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সৃজনকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে আকাশ। সৃজন রাগি রাগি ভাব নিয়ে বলে, বাতাস বাবু, তুমি আবার আমার খিয়াস মামাকে বকছো কেন? আমাকে কোলে নিছো কেন? আকাশ পাত্তা দিল না সৃজনের কথা। সৃজন আকাশকে চুপ দেখে মুচড়ামুচড়ি করে। সে নেমে যেতে চায় আকাশের কোল থেকে, কিন্তু আকাশ নামালো না। সৃজন মোচড়ায় আর জাবিরের বলা কথা থেকে কিছু শেখা বলি আওড়ায়। আবার আমাকে চুলে ফেলে দিলে তোমার কবল করে থালবো বাতাস বাবু, বুঝছো? আকাশ এবার ধমক দেয় সৃজনকে। শাট আপ। সৃজন ঝাঁকে দিয়ে উঠে কাঁদো কাঁদো মুখ করে তাকায়। আকাশ ফোঁস করে শ্বাস ফেলল। নিজেকে সামলে সিঁড়ি বেয়ে নামতে নামতে নরম কণ্ঠে বলে, তুমি কি খেতে ভালোবাসো? সৃজনের মনটা তৎক্ষণাৎ ঘুরে যায়। সবাই তাকে শুধু চকলেট দিচ্ছে, কেউ জেলি দিচ্ছে না। তাই তার এখন জেলির কথা মনে পড়ে বেশি। সে উৎফুল্ল কণ্ঠে বলে, আমি জেলে গেছি খুব ভালো পাতি। ভার্সিটিতে অরুণের বলা কথাটা মনে পড়ল আকাশের। অরুণ জেডিকে বলেছিল সৃজনের জেলি পছন্দের খাবার। আকাশ আর চোখে সৃজনের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, ওকে। আকাশ সৃজনকে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো। চোখ পড়ে সন্ধ্যা ভেজা চুলে হন্তদন্ত পায়ে তার ঘর থেকে বেরিয়ে আসছে। বোধহয় গোসল করে বের হয়ে সৃজনকে না পেয়ে চিন্তার এই হাল। সন্ধ্যা ঘর থেকে বেরিয়ে সামনে তাকালে চোখ পড়ে আকাশের কোলে সৃজন। অবাক হয় বাবা ছেলেকে দেখে। আকাশের ফর্সা উদাম শরীর, সাথে সৃজনের গায়ের রংটা সেম, চোখের মনিও সেম। দুজনাই গোসল করায় আলাদা একটা স্নিগ্ধতা প্রকাশ পাচ্ছে 2 বাবা ছেলের মাঝে। সন্ধ্যার বুক ধুকধুক করে। অবাক হয় সৃজনকে আকাশের কোলে শান্ত হয়ে থাকতে দেখে। সাথে অবাক হয় আকাশ সৃজনকে কোলে নিয়েছে ভেবে, কিন্তু সে আকাশকে বিশ্বাস করতে পারল না। মেয়েটার 1 সেকেন্ডও সময় নষ্ট না করে এক প্রকার দৌড়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। কোনো কথা ছাড়াই সৃজনকে ছিনিয়ে নেয় আকাশের কোল থেকে। আকাশ কিছু বলল না, উল্টে সে তার হাত আলগা করে সন্ধ্যা থেকে বাড়িয়ে দেয় সৃজনকে। দৃষ্টি সন্ধ্যার সদ্য গোসল করার স্নিগ্ধ ভীত মুখপানে। সন্ধ্যা সৃজনকে কোলে নিয়ে আকাশের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে কোলে নেয়ার? আকাশ সন্ধ্যার কথার উত্তর করে না, উল্টে ঠান্ডা গলায় বলে, ছেলেকে নিজের কাছে রাখো, অন্য কারো কোলে দিলে ওকে আজই দত্তক দিয়ে আসবো, মাইন্ড ইট। সন্ধ্যার চোখে মুখে ভীতি জড়ো হয়। ঢোক গিলল সে। মনে পড়ে গেল আকাশের বলা সেই শর্তগুলোর কথা, যার মধ্যে ছিল সৃজনকে দত্ত দেওয়ার কথা। সন্ধ্যা সৃজনকে বুকে চেপে ধরে। ওদিকে নিয়াজ আকাশের পিছু পিছু নেমে এসে দাঁড়িয়েছিল। আকাশের কথাটা শুনে সে বেশ বুঝলো আকাশ সৃজনকে তার কোলে দেওয়ার কথা নিষেধ করেছে ইনডাইরেক্টলি, কিন্তু সৃজনকে দত্তক দেওয়ার কথাটাতে ভীষণ অবাক হলো। আপাতত এসব ভাবনা চেপে সে পেছন থেকে আকাশের উদ্দেশ্যে বলে, সৃজনকে তুমি আমার কোলে আসা থেকে আটকাতে পারবে না আকাশ। সৃজন আমার বেশ ভালো ভক্ত। নিয়াজের কথা কানে আসতেই আকাশের চোখ মুখ শক্ত হয়ে যায়। চরম বিরক্তি ফুটে ওঠে চোখে মুখে। এদিকে সন্ধ্যা নিয়াজকে দেখে দ্রুত ডান হাতে শাড়ির আঁচল টেনে মাথা ঢেকে নেয়। অবাক হয় নিয়াজের কথা শুনে। আকাশ নিয়াজকে সৃজনের কোলে দিতে চাইছে না। নিয়াজের কথা শুনে তো তাই মনে হলো, কিন্তু আকাশ এমন কেন করবে? আকাশ তো সৃজনকে সহ্যই করতে পারে না, এজন্য তার ছেলেটাকে দত্তক পর্যন্ত দিয়ে দিতে চায়। সৃজনের কথায় সন্ধ্যার ধ্যান ভাঙে। সৃজন নিয়াজের দিকে চেয়ে বলে, আমি খিয়াজ মামার বেশ ভালো ভক্ত। এরপর সৃজন 2 হাত নিয়াজের দিকে বাড়িয়ে দিয়ে বলে, খিয়াজ মামা আমাকে কোলে নাও, কোলে নাও। নিয়াজ সৃজনের দিকে চেয়ে মৃদু হাসলো। এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, দেখলে তো
সৃজন নিজের মুখে স্বীকার করলো সে আমার ভক্ত। এমনিতেই সৃজনের কথা শুনে আকাশ রেগে আছে, তার মধ্যে নিয়াজের কথা তার রাগ আরও কয়েকশো ধাপ বাড়িয়ে দিল। বাদিকে ফিরে নিয়াজের কলার চেপে ধরে দাঁত কিরমির করে বলে, ওর সাথে ভাব জমাতে নিষেধ করেছি আমি। নিয়াজ অদ্ভুতভাবে তাকায় সৃজনকে নিয়ে। আকাশের রিয়াকশন এরকম কেন? নিজের মনে তৈরি হওয়া প্রশ্নটা নিয়াজকে ভীষণ ভাবাচ্ছে। আসমানি নওয়ান নামাজ শেষ করে তার রুম থেকে বেরিয়ে আসে। বাইরে থেকে পরিচিত কিছু গলার আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছে ঘর থেকে। চোখে পড়ে আকাশ নিয়াজের কলার চেপে ধরে রেখেছে। দেখে বোঝা যাচ্ছে আকাশ রেগে আছে। ভদ্রমহিলা বুঝলেন না আকাশ নিয়াজের উপর কেন রেগেছে। এতকাল তো সন্ধ্যা আর সৌম্যর উপর রেগে থাকতো, আজ আবার নিয়াজের সাথে কি হলো? এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলে, আকাশ কি করছো? নিয়াজকে ছাড়ো। সৃজন আর তার দাদিমার অনুকরণ করে বলে, বাতাসবাবু কি করছে? খেয়াজ মামাকে ছাড়ো। সৃজনের মুখে আবারও নিজের নামের বিকৃত রূপ শুনে আকাশ চটে গেল। সৃজনের দিকে চেয়ে রেগে বলে, হোয়াট? সৃজন আকাশকে একটু ভয় পেল। মায়ের কোলে থাকার সাথে দাদিমা পাশে থাকায় সেই ভয় বেশিক্ষণ স্থায়ী হলো না। সে ডান হাতের বুড়ো আঙ্গুল মুখে ঢুকিয়ে আকাশের দিকে চেয়ে জিজ্ঞাসা করে, ইয়ট মানে কি? আকাশ বিরক্তি কণ্ঠে বলে। ইডিয়েট। সৃজন আসমানি নওয়ানের দিকে চেয়ে বলে, দাদিমা, বাতাসবাবু বলেছে ইয়ট মানে ইলিয়ট। সৃজনের কথা শুনে নিয়াজ মুখ টিপে হাসলো। আসমানি নওয়ান নাতির কথায় নিজেও না চাইতো একটু হেসে ফেলল। তবে আকাশ আর সন্ধ্যার মুখে হাসি নেই। দুজনে একে অপরের দিকে চেয়ে আছে, দৃষ্টি থমথমে। আকাশ দৃষ্টি সরিয়ে নেয় নিয়াজের কলার ছেড়ে, নিয়াজের হাত ধরে টেনে বাড়ির দরজার দিকে নিয়ে যায়। সন্ধ্যা আসমানি নওয়ান ভ্রু কুচকে দেখছে আকাশের কাণ্ড। আসমানি নওয়ান একবার বলে, আকাশ নিয়াজকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ? ও খেয়ে যাবে এখানে। আকাশ মায়ের কথা শুনল না। সে দরজা খুলে নিয়াজকে টেনে দরজার বাইরে বের করে দেয়। নিয়াজ আকাশের দিকে চেয়ে মিটিমিটি হাসছে। আকাশ দরজা আটকাতে গিয়ে নিজের হাসি তার দৃষ্টিগোচর হতে আকাশের কপালে ভাঁজ পড়ে। রেগে বলে, কি প্রবলেম? হাঁটছো কেন? নিয়াজ নিজেকে সামলে বলে, তুমি কি জানো? সেটা তো আমি জানি না, বাট আমার মনে হচ্ছে আমি সামনে অনেক কিছু জানবো। টপিক কিন্তু তুমি একটু সাবধানে থাকবে। আকাশের দৃষ্টি থমথমে হয়ে যায়। হঠাৎই ঠাস করে নিয়াজের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এপাশে নিয়াজের মুখটা থমথমে হয়ে যায়। মুখের উপর দরজা বন্ধ করে দেয়াই নয়, রিহান আর তাকে আকাশ ভুল কিছু ইঙ্গিত করছে। কিন্তু কি আর কেন? এখানে সন্ধ্যাও রিলেটেড। সে কিছুই বুঝতে পারছে না। ভাবলো রিহানের সাথে কথা বলবে, সৌম্যর ফ্রেন্ড রিহান। কিন্তু সন্ধ্যার সাথে রিহানের কি সম্পর্ক? নিয়াজ হাজারটা প্রশ্ন নিয়ে ছুটল রিহানের বাড়ির উদ্দেশ্যে। তবে আকাশের কথা ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনে হচ্ছে কাঙ্ক্ষিত কিছু হাতের কাছে ধরা দিচ্ছে। ঘড়ির কাঁটা ঠিক 2:30 ঘরে। পুলিশ স্টেশনের সামনে এসে দাঁড়িয়েছে একটা কালো রঙের গাড়ি। ভেতর থেকে বেরিয়ে আসে আকাশ। কোনো দিকে না থেকে বড় বড় কদম ফেলে সামনের দিকে এগিয়ে যায়। নিজেকে পুরো কালো পোশাকে আবৃত করেছে, মুখে রুমাল বাঁধা, যেটা মাথাসহ ঢেকে রাখা। চোখ দুটোয় কালো লেন্স লাগানো। ডান হাতে পিস্তল, যার ট্রিগারে আঙ্গুল রাখা। চোখে মুখে অসম্ভব দৃঢ়তা। স্টেশনের ভেতরে জাবির, সাইফ আছে। সাইফ সৃজনকে রেখে সাইফের ফোন পেয়ে এখানে ছুটে এসেছে, কারণ সৌম্যকে জেলের ভিতরে নিয়েছে। জাবির কিছুতে আটকে রাখতে পারেনি। খবরটি সাইফ জাবিরের কাছ থেকে পেয়েই ছুটে এসেছে। সন্ধ্যাকে জানায়নি, টেনশন করবে বলে। সন্ধ্যাকে জানালে সে আর সৃজন দুজনেই বিপদে পড়ে যায়। সাফা আর লামিয়াকেও বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মেয়ে মানুষ স্টেশনে থাকা সেফ নয়। সব মিলিয়ে দুই বন্ধু আরেক বন্ধুর ভাইকে বাঁচাতে দিশেহারা প্রায়। হাঁটার ফলে বুটের গুম গুম শব্দে সাইফ আর জাবির দরজার দিকে তাকায়। চোখে পড়ে কালো পোশাক পরিহিত একটা লোক দৃঢ় পায়ে এগিয়ে আসছে। তারা চিনতে পারল না আকাশকে। ভ্রুকুচকে চেয়ে রইল। এভাবে পর্দা নিয়ে এই স্টেশনে এটা কে এসেছে? ভেতরে প্রবেশ করে তীক্ষ্ণ চোখে দেখে নেয় অফিসারের অবস্থান। আর কোনো দিকে তাকায় না, সোজা অফিসারের দিকে আসতে আসতে ডান হাতের পিস্তল উঠিয়ে চোখের পলকে অফিসারের বুক বরাবর একাধারে 6টা গুলি ছুড়ে দেয়। অফিসার কলে কথা বলছিল। বেচারা বুঝতেই পারেনি তাকে কিভাবে হুটহাট এসে গুলি করে দিবে। স্টেশনে থাকা কনস্টেবলার সহ সাইফ, জাবি সকলেই হতভম্ব হয়ে গেছে। সেলের ভেতরে দাঁড়ানো সৌম্য দ্রুত পায়ে এগিয়ে আসে। পুরো 6টি গুলির শব্দ পেয়ে সে ভয় পেয়েছে। সেলটি বাঁ পাশে, যার ফলে সাইডে কি হচ্ছে সেভাবে দেখা যায় না। সৌম্য ভীতকণ্ঠে ডাকে, সাইফ, জাবির। সৌম্যর কণ্ঠে সাইফ, জাবির দুজনাই পিঠ ফিরিয়ে রাখা আকাশের দিক থেকে চোখ সরিয়ে একে অপরের মুখ চাচাই করে। আকাশের শক্ত দৃষ্টি সামনের চেয়ারে নিস্তেজ হয়ে পড়ে থাকা অফিসারের পাশে। সৌম্যর কণ্ঠ পেয়ে কপালে ভাঁজ পড়ে, ঘাড় ঘুরে যায় ডান দিকে। চোখ পড়ল
সাইফ আর জাবির ব্যস্ত পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশ দিক ফেরায়, দৃষ্টি ঘোরাফেরা করে ভীত কনস্টেবলের দিকে। তারা খুব ভালো করেই বুঝেছে লোকটা সাধারণ কেউ নয়, তাদের অফিসের বসকে একদম চোখের পলকে মেরে দিল। আকাশ এগিয়ে এসে দাঁড়ায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা কনস্টেবলের সামনে, বাঁ হাত উঠিয়ে মুখে বাঁধা রুমাল উন্মুক্ত করে দেয়। এতক্ষণ সকালে যেটুকু ভয় পাচ্ছিল তার পরিমাণ হুড়হুড় করে বেড়ে যায়। থরথর করে কাঁপতে থাকে আকাশকে দেখে। আকাশ হাতের পিস্তল ছুঁড়ে ফেলে দেয়, পিছনে গুজে রাখা আরেকটা পিস্তল বের করে। শক্ত দৃষ্টি এখনো কনস্টেবলের দিকে ঘুরছে। একজনের উপর দৃষ্টি স্থির হয়, লো ভয়েসে বলে, আমি নিষেধ করার পরও কে ওকে জেলে ভরেছে? লোকটা কাঁপতে কাঁপতে বলে, আমরা কিছু জানি না বস, সে আর আমাদের বলেছিল তাই। বাকিটুকু শেষ করার সুযোগ দেয় না আকাশ। লোকটার পেট বরাবর পিস্তল ঢুকিয়ে শুট করে দেয়। ক সেকেন্ডের মাথায় লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে বাকিরা এই দৃশ্য দেখে বোধহয় বুঝে গিয়েছে তাদের কি করতে হবে। সবাই একসঙ্গে এক প্রকার দৌড়ে এগিয়ে দাঁড়ায় সৌম্যর সেলের সামনে, যার কাছে চাবি ছিল। সে হন্তদন্ত হয়ে সেলের তালা খুলতে লেগে পড়ে। বাকি দুজন তারা দেয়। এদিকে সেলের ভেতরে থাকা সৌম্য ভ্রু কুচকে চেয়ে আছে, সাথে সাইফা, জাবির। তারা মাত্র আরেকটা গুলির আওয়াজ পেয়েছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তখনই জাবিরের ফোন বেজে ওঠে। বাবার ফোন দেখলো, সে কল রিসিভ করে। কলের ওপাশ থেকে জাবিরের বাবা হেসে বলেন, তোমার জন্য ভালো খবর, তোমার ফ্রেন্ড ভাইয়ের মানে সৌমের সকল অভিযোগ তুলে নেওয়া হয়েছে। ওকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে এসো। কথা শুনে জাবির বিস্ময় দৃষ্টিতে তাকায়। কিছুক্ষণ আগেও যে সম্মুখে জেলে ঢুকানোর জন্য সবাই মিলে তার সাথে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলেছিল, বাবাও তার কথা শুনেনি। পুলিশ অফিসার তাকে দুটো থাপ্পড়ও মেরেছে সে বাধা দিচ্ছিল বলে। এখন তারাই এসব বলছে। পুলিশগুলোর সৌম্যর সেলের তালা খুলে দিচ্ছে। জাবির বিস্ময় কণ্ঠে বলতে নেয়, বাবা কিভাবে কি? ওপাশে জাবিরের বাবা তারা দেখিয়ে বলে, পরে বুঝিয়ে বলবে, এখন সে ব্যস্ত। এরপর কল কেটে দেয়। জাবিরের কল লাউডে ছিল বিধায় সৌম্য, সাইফ জাবিরের বাবার কথা শুনতে পায়। সৌম্য নিচু হয়ে সেলের ভিতর থেকে বেরিয়ে আসে। জাবিরের উদ্দেশ্য কিছু বলতে নেয় সৌম্য। তার আগে জাবির সাইফ দুজনেই সৌম্য টেনে বাইরে নিয়ে যেতে থাকে। সৌম্য বিরক্তি কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।